ইয়েস। আসসালামু আলাইকুম। আহ, আসলে কারিগরি ত্রুটির জন্য আমাদের একটু দেরি হয়ে গেল, এই জন্য অত্যন্ত দুঃখিত আমরা। আজকে আমরা আয়োজন করেছি মূলত একটা মানসিক স্বাস্থ্য এবং স্লিপ হাইজিনের মধ্যে সম্পর্ক নিয়ে একটা আলোচনা। আমাদের আজকে আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে দ্য রোল অফ স্লিপ হাইজিন ইন প্রমোটিং পজিটিভ মেন্টাল হেলথ। মানসিক স্বাস্থ্য, যখন আমরা সুস্বাস্থ্যের কথা বলি তখন বেশিরভাগ সময় আমরা আসলে মানসিক স্বাস্থ্যের কথা ভুলে যাই। প্যান্ডামিক সিচুয়েশন আমরা অনেক ধরনের মানসিক সমস্যার মুখোমুখি হয়েছি, তাই অ্যাকশনিস্ট মনে করছে যে আসলে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলাটা জরুরি। এবং আমরা মানসিক স্বাস্থ্যের সাথে এই যে স্লিপ হাইজিনের যে সম্পর্ক, সেটা নিয়ে আজকের আলোচনা তৈরি করেছি। এবং আমরা আলোচনার জন্য তিনজনকে আমন্ত্রিত অতিথি তিনজনকে আমরা ডেকেছি, এবং তারা আসলে মানসিক স্বাস্থ্য এবং ঘুম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমাদের অতিথিদের সাথে যদি আপনাদের একটু পরিচয় করিয়ে দিই, তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক নাইমা নিগার ম্যাডাম। আমাদের সাথে আরো আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশন অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক উম্মে কাউসার ম্যাডাম, এবং আইডেন্টিটি ইনক্লুশনের ফাউন্ডার এবং সিইও শামসিন আহমেদ ম্যাডাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আবারও দুঃখিত যে আমরা দেরি করে শুরু করতে পেরেছি, এবং শুরু করতে একটু সমস্যা হয়েছে পারিবারিক ত্রুটির জন্য। আমরা আসলেই দুঃখিত। যারা অনেকক্ষণ অপেক্ষা করছিলেন দেশে এবং দেশের বাইরে, তারা নিশ্চয়ই আজকে আলোচনা শুনে অনেক উপকৃত হবেন। প্রথমেই আসলে আমাদের আলোচনার মূল বিষয় যে স্লিপ হাইজিন, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, সেই স্লিপ হাইজিন বিষয়টা কি এবং কি কি কারণে আসলে স্লিপিং ডিসঅর্ডার গুলো হতে পারে, সেটা সম্পর্কে আমি জানতে চাইবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক উম্মে কাউসার ম্যাডামের কাছে। থ্যাংক ইউ মেহনাজ আপনাকে। আহ, এরকম হতেই পারে, যে কোনো ধরনের স্ট্রেসই আমাদের আসতে পারে, এটাই হচ্ছে নিউ নর্মাল। সো আমরা এটার জন্য আসলে সবাই প্রস্তুত থাকি, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, আমরা একটু যেটা নিয়ে আজকে কথা বলছি, স্লিপ হাইজিন যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে প্রথমে বোঝার চেষ্টা করি যে স্লিপ হাইজিন কথাটা কি। সো স্লিপ হাইজিন বললে এখানে আসলে অনেকগুলো বিষয়টাকে ইনক্লুড করে, যেমন স্লিপের সাথে যা যা আছে, অর্থাৎ কোন বিষয়টা হলে আমি ঠিক মতো ঘুমোতে পারবো, আমার ঘুমের সময়টা ঠিক থাকবে, পর্যাপ্ত পরিমাণে আমি ঘুমাবো, এবং ঘুমানোর কারণে আমার বডি রিল্যাক্স হবে এবং আমি ফিল করব যে আমি রেস্ট নিয়েছি। এই সবগুলো বিষয় কিন্তু স্লিপ হাইজিনের সাথে সম্পৃক্ত। এবং আমার স্লিপের আগে আমি কি করছি, যখন আমি বেড টাইম তার আগে আমি কি করছি, তারপর আমি উঠে কি করছি, সারাদিন কি করছি, এই যে পুরো বিষয়টা, এই পুরো বিষয়টা একটা রুটিন, এবং এই পুরো রুটিনটা আমি ঠিক কিভাবে ম্যানেজ করছি, ওই পুরোটাকে একত্রে আমরা যদি সংক্ষিপ্ত একটা শব্দ, ছোট শব্দ দিয়ে বলি, সেটা হচ্ছে স্লিপ হাইজিন। তো আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে এই স্লিপ হাইজিন বা স্লিপের যে অসুবিধাগুলো হয় সেগুলোর কারণগুলো কি 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 কারণে হতে পারে। আচ্ছা, স্লিপ হাইজিন কথাটা যখন আসে তখন আমরা সবাই মনে করে থাকি যে স্লিপের পর্যাপ্ত স্লিপ না হওয়াটাই মনে হয় যে শুধুমাত্র সমস্যা, কিন্তু না, নানা ধরনেরই হতে পারে। সেটা হয়তো আমরা পরবর্তী ডিসকাশন গুলো তারা শুনবো যে বিভিন্ন টাইপ আছে। আমি কারণগুলোতে যাই। সেটা হচ্ছে যে আমি যেটা বললাম যে আমার বেড টাইমের যে রুটিনটা সেটা কিরকম, অর্থাৎ আছে আমি ঘুমানোর আগে কি করি, আমি কি বই পড়ি, নাকি আমি ভিডিও গেমস খেলি, নাকি আমি খুব বেশি পরিমাণ ল্যাপটপে সময় কাটাই, স্মার্টফোনে সময় কাটাই, কি করি, সেই বিষয়গুলো কিন্তু আমার ঘুম হচ্ছে কি হচ্ছে না ঠিক মতো সেটার জন্য একটা বড় ধরনের কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হতে পারে। যেমন আমরা বলে থাকি যে স্ক্রিনের যে আলো, সেগুলো আমার ব্রেনটাকে অ্যালার্ট করে ফেলে, এবং যখন ব্রেনটা অ্যালার্ট হয়ে যায় তখন আমি কি করি, আমি কিন্তু ঘুমোতে পারি না, কারণ আমার কি হতে পারে, কাম হতে হবে, মাইন্ডটা কাম হতে হবে আমাকে ঘুমানোর জন্য। এবং আমার টেম্পারেচার, আমি কোন টেম্পারেচার, অনেকেই সারাদিনে কি করে, এক্সারসাইজের সময় পায় না, ঠিক বেছে নেয় ঘুমের ঠিক আগ মুহূর্তে তারা এক্সারসাইজ করে, যেটার ফলে কি হয়, টেম্পারেচারটা বেড়ে যায় এবং মাইন্ডটা অ্যালার্ট হয়ে যায়, তখনও একই রকম ভাবে স্লিপটা কি হয়, ডিসরাপ্টেড হয়। অনেকে আছেন যে ড্রিঙ্ক করেন, মনে করেন যে ওটা করলে ইমিডিয়েটলি ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, স্লিপের জন্য বেটার, কিন্তু ওই সময় ভালো স্লিপ হলেও দেখা যায় যে এটা সারাদিন একটা ফ্যাটিক তৈরি করে, এবং পরবর্তীতে লং টার্ম ইম্প্যাক্ট যেটা, ওটা কিন্তু হেলদি না। তো এরকম কতগুলো বিষয় আছে, যেমন অনেকে আছেন যে নিকোটিন সিগারেট খান ঘুমার আগে, তাদের জন্য কিন্তু ঘুমটা কি হবে, ডিসরাপ্টেড হবে। তারপরে হচ্ছে ক্যাফেইন, আমরা সবাই জানি ক্যাফেইন মোটামুটি এভারেজ 4 থেকে 5 ঘন্টা আমাদের শরীরকে অ্যালার্ট রাখতে পারে, অনেকের ক্ষেত্রে সেটা 12 ঘন্টাও হয়। তো নিকোটিন, তারপর যে ধরনের স্টিমুলেন্ট যা আছে, সেগুলো যদি স্লিপের আগে কেউ নিতে থাকে বেশ কিছুক্ষণ আগে থেকে, তাহলে ওটাও কিন্তু ঘুমের জন্য ক্ষতিকারক। অনেকে আছেন যে দিনের বেলা অনেক বেশি পরিমাণ সময়
বিছানার মধ্যেই কাটান। হ্যাঁ, সো ওটার কারণেও কিন্তু কি হতে পারে, সে দিনে ঘুমোচ্ছে কিন্তু রাতের সময়টা ঠিকমতো যে সময়টা ঘুমানো প্রয়োজন ওটা ঘুমাচ্ছেন না। এবং অনেকে আছেন যে একেবারেই দিনের আলোতে যাচ্ছেন না। সো এই যে ডে লাইট যখন আমরা দেখি না, তখন কি হয় যে আমার ব্রেন যে পার্থক্য করা দিনের আলো এবং রাতের যে অন্ধকার, এই যে পার্থক্য দিন আর রাত, এটা করতে পারে না, তখনও স্লিপের ডিস্টারবেন্স হয়। এছাড়াও অনেকগুলো স্লিপিং ডিসঅর্ডারস আছে, যখন তাদের মধ্যে যাদের থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি পরিমাণ স্লিপিং ডিস্টারবেন্স হয়। যেমন গবেষণাগুলো বলছে, আমেরিকার একটা গবেষণা আমি যদি বলি, সেখানে দেখা গেছে যে ডিপ্রেশনের ক্ষেত্রে যাদের মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারস আছে তাদের ক্ষেত্রে এটা 65 to 90% মধ্যেই এই ঘুমের অসুবিধাগুলো দেখা যায়। এবং আমরা জানি যে ডিপ্রেশন দুই ধরনের, ডিপ্রেশনের রোগীদেরকে দুই ধরনের ক্যাটাগরি করা হয়, যে বলা হয়ে থাকে যে বাইপোলার ডিসঅর্ডার, অনেকের ক্ষেত্রে ম্যানিক থাকে, অনেকের ক্ষেত্রে ডিপ্রেশন থাকে। তো এক্ষেত্রে দেখা যায় যে ইনসমনিয়া অর্থাৎ ঘুম না হওয়া, যে ঘুমের অসুবিধা যেটা, ওটা যেমন 69 to 90% হচ্ছে, আবার একই সাথে হাইপারসomnia অর্থাৎ হচ্ছে অনেক বেশি পরিমাণ ঘুমাচ্ছে ম্যানিক ফেজ যারা থাকে তারা। এবং এংজাইটি অর্থাৎ সারাক্ষণ কোনো কিছু নিয়ে আমার অস্থিরতা হওয়া, আমার চিন্তা হওয়া, আমার ফিউচার নিয়ে চিন্তা হওয়া, যেগুলো আমরা প্যান্ডেমিকে অনেক কেস পেয়েছি। আমার মনে হয় শামসিন আছে, ওর আরো ভালো বলতে পারবে, ওর অর্গানাইজেশন অনেক সাপোর্ট করেছে। তো এই যে কোনো কিছু নিয়ে চিন্তা হয়, দুশ্চিন্তা, এই থেকে যে এংজাইটি ডিসঅর্ডার, সেখানেও দেখা গেছে যে 25 থেকে 50% মানুষের মধ্যে এই অসুবিধাগুলো হয়। এছাড়া এডিএইচডি যাদের মধ্যে আছে তাদের ক্ষেত্রেও দেখা গেছে যে এটা মোটামুটি পার্সেন্টেজ, কিন্তু যাদের মধ্যে আছে তাদের স্লিপ ডিসঅর্ডারস গুলো হতে পারে। এছাড়াও আমি যদি ঠিক উল্টো করে বলি, যে যাদের মধ্যে স্লিপের অসুবিধা হয় তারাও কিন্তু অনেক বেশি পরিমাণ প্রন থাকে, তারা অনেক বেশি পরিমাণ কিন্তু তারা ভালনারেবল থাকে, যাদের মধ্যে এই ডিসঅর্ডারস গুলো ডেভেলপ করতে পারে। তো এইভাবে আমি যদি একটা রিজন বলতে বলা হয় যে কি কারণে স্লিপ বেশি হয় বা কম হয় বা ঠিক মতো সময়ে হয় না বা টায়ার্ড লাগে, এগুলো একটা কারণে বলা যাবে না, মাল্টিপল ফ্যাক্টরস হতে পারে। যেমন আরেকটা ফ্যাক্টর হতে পারে শারীরিক যে আপনার অ্যাপিয়ারেন্স বা ওজন বা ওবেসিটি আছে কিনা। যেমন স্লিপের ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়া একটা টার্ম আছে, যে ঘুমের মধ্যে ব্রিদিং অসুবিধা হয়, সেটার জন্য দেখা গেছে যে গবেষণাগুলো বলছে যে ব্রিদিংটা অনেক ইম্পর্টেন্ট, এবং এখানে যাদের একটু, যারা ওবেসিটি অসুবিধা আছে তাদের মধ্যে এটা অনেক বেশি দেখা যায়। সো এটা একটা আসলে হোলিস্টিক ব্যাপার, অনেকগুলো রিজন এখানে কন্ট্রিবিউট করতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম বলছেন অনেক কারণে আসলে স্লিপিং ডিসঅর্ডার হতে পারে, এবং উনি খুব সুন্দরভাবে আমাদের আলোচনার আজকে মূল বিষয় স্লিপ হাইজিন বলতে আসলে কি বোঝায় খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন আমাদের সবার জন্য। এখন আমি নাইমানিকার ম্যাডামের কাছে যেতে চাই। এই স্লিপ হাইজিন যে বিষয়টা ম্যাডাম ব্যাখ্যা করেছেন, সেই বিষয়টার সাথে আসলে মানসিক সুস্বাস্থ্যের কি সম্পর্ক আছে, আর নানা কারণে বলেছেন হলিস্টিক একটা ব্যাপার, বিভিন্ন কারণে আসলে আমাদের স্লিপিং ডিসঅর্ডার গুলো হয়, যে বিভিন্ন কারণে স্লিপিং ডিসঅর্ডার গুলো হচ্ছে, তাহলে কত ধরনের স্লিপিং ডিসঅর্ডারে আসলে মানুষ ভুগছে। এই দুইটা প্রশ্ন আমি করতে চাচ্ছি আমাদের নাইমানিগার ম্যাডামের কাছে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। নাইমানিগার ম্যাডাম। ধন্যবাদ মেহনাজ। আসলে অ্যাকশনিস্টকে আজকে ধন্যবাদ জানাচ্ছি এরকম ইম্পর্টেন্ট একটা আজকে আলোচনার বিষয়বস্তু হিসেবে রাখার জন্য। কারণ এই প্যান্ডেমিকের সময় বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে তো আসলে মানুষজন রিপোর্ট করছে। তার ভিতরে যে স্লিপ রিলেটেড প্রবলেম গুলো কিন্তু খুবই প্রমিনেন্ট। এটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রেও না, বাইরের দেশেও এই জিনিসটা এখন সবচেয়ে বেশি মানে আলোচিত হচ্ছে, যে মানুষজন বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের স্লিপিং ডিসঅর্ডারে ভুগছে। তো স্লিপিং ডিসঅর্ডার যে আমরা বলছি, আসলে এটার ধরনটা কি হতে পারে? এটা অনেক ধরনের স্লিপিং ডিসঅর্ডার আছে, তার মধ্যে যেটা সবচেয়ে কমন, হ্যাঁ, ইনসোমনিয়া। আমরা কিছু হলে বলি যে আমি তো ইনসোমনিয়া ভুগছি, এটা আমি ভুগি বা না ভুগি, কিন্তু আমরা সবাই এই টার্মটা কিন্তু ইউজ করি। তো ইনসোমনিয়া একটা কমন স্লিপিং ডিসঅর্ডার, যেটা সম্পর্কে আমরা সবাই জানি। যেটা আমরা কখন বলবো, যে যখন হচ্ছে যে আমার মোটিভেশন আছে, আমি ঘুমাতে চাচ্ছি কিন্তু আমি অনেক চেষ্টা করেও ঘুমাতে পারছি না, বা ঘুমালেও ঘুমটা আর কি পরিপূর্ণভাবে হচ্ছে না, ঘুমাতে আমার খুব কষ্ট হচ্ছে। তো এই এই ধরনের কেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষজন খুব ডে টাইমে খুব ইরিটেবল থাকে, তাদের মধ্যে সারাদিন একটা স্লিপিনেস ভাব থাকে, অথবা তাদের মধ্যে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট দেখা দিতে পারে। এছাড়া আরো অনেক ধরনের স্লিপিং ডিসঅর্ডার আছে, যেমন আমার কলিগ উমেকা সুলতা, সে অনেকগুলো কথা মেনশন করেছে। যেমন হচ্ছে স্লিপ অ্যাপনিয়া, যেটা হচ্ছে যে ঘুমাতে গেলে আমার ঘুমের মাঝখানে আমি ঘুম থেকে জেগে যাচ্ছি, আমার মনে হচ্ছে যে আমার চোকিং সেন্সেশন হচ্ছে, বা আমার শ্বাসকষ্ট হচ্ছে, বা আমি নিঃশ্বাস নিতে পারছি না। তো এটার ফিজিক্যাল কজও আছে, বাট অনেক সময় ক্ষেত্রে দেখা যায় যে সাইকোলজিক্যাল কারণেও হয়ে থাকে, যে আমার ব্রেন কোনো কারণে সিগন্যাল পাঠাচ্ছে না, আমার যেই নার্ভ গুলো বা যে টিস্যু গুলো বা যে মাসেল গুলো আমাকে কমেন্ট করে যে আমার রেসপিরেটরি সিস্টেমের জন্য, সামহাউ দে আর নট ফাংশনিং।
তো এটাও কিন্তু এক ধরনের স্লিপিং ডিসঅর্ডার। আমরা না বুঝে দেখা যায় আমাদের অনেকেরই হয়তো এই জিনিসটা হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না, কোনো ফিজিক্যাল কারণ খুঁজে পাচ্ছি না। তারপরে আরেকটা আছে যেমন হলো প্যারাসোমনিয়াস, যেমন আমি নাইট ওয়াক করছি, স্লিপ ওয়াকিং করছি, তারপরে রাতের বেলা কথা বলছি, স্লিপ টকিং করছি, বা নাইট মেয়ার্স হচ্ছে, বা বেড ওয়েটিং অনেকের মধ্যে প্রবলেম থাকে, দেখা যায় যে অনেক বড় হয়ে গেছে তারপরে দেখা যাচ্ছে সে রাতের বেলা বেড ওয়েট করছে। এটাও ওয়ান কাইন্ড অফ। এবং অনেকে দেখবেন যে ঘুমের সময় আপনার দাঁত কামড়াতে থাকে, এক ধরনের চুইং, তারা মানে চাবাতে থাকে কোনো কিছু। এটাও ওয়ান কাইন্ড অফ স্লিপিং ডিসঅর্ডার ভিতরে পড়ে, যদি সেটা অন্যান্য ক্রাইটেরিয়ার সাথেও মিলে যায়। এছাড়াও আছে যেমন হচ্ছে রেস্টলেস লেগ সিনড্রোম, এটা আরেকটা সিনড্রোম, যেটা দেখা যায় যে আমার খুবই অস্থির লাগছে, আমার পা কামড়াচ্ছে, আমার পা যেমন ছটফট করছে এবং কোনোভাবে ঘুমাতে পারছে না। আপনারা অনেক এলডারলি পিপলদেরকে কিন্তু রিপোর্ট করে দিবেন যে আমার রাতের বেলা কেমন জানি খালি পা কামড়ায়, আমি ঘুমাইতে পারি না, আমার পা কেমন জানি করতে থাকে। এটাও কিন্তু এক ধরনের সিনড্রোম। দেন হচ্ছে এক্সেসিভ স্লিপিনেস, আমি দিনের বেলা অত্যন্ত ঘুমাচ্ছি। তারপর হচ্ছে আমার আরেকটা হচ্ছে আমার স্লিপ ওয়েক একটা ডিসঅর্ডার আছে, সেটা হচ্ছে যে আমার যে প্রত্যেকটা মানুষের বডিতে তো সার্কাডিয়ান রিদম থাকে, যে আমার বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী আমি পার্টিকুলার একটা টাইমে সকালে ঘুম থেকে উঠবো, রাতে তারপর একটা পার্টিকুলার টাইমে ঘুমাতে যাব। তো এই সার্কাডিয়ান রিদমটা কিন্তু আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। এটা যেমন বায়োলজিক্যাল একটা ইম্পর্টেন্স আছে, যে আমার তো সারাদিন আমি আমার ব্রেনটা তো অ্যাক্টিভ থাকে, তাই না? যখন আমি ঘুমাতে যাই বা যখন আমি রেস্টিং স্টেজে থাকি, তখন আমার কি ব্রেনের নার্ভ গুলো কিন্তু রিল্যাক্স মোডে থাকে। তখন হচ্ছে বিভিন্ন ধরনের নিউরাল কানেকশন গুলা বা নিউরাল অ্যাক্টিভিটি গুলো রিজেনারেট হতে থাকে। এবং স্লিপের সময় আমরা খুবই রিল্যাক্স মোডে থাকি। তারপর হচ্ছে এটা দেখা যায় যে সার্কাডিয়ান রিদমটা যখন ডিসরাপ্টেড হয়ে যায়, তখন আমার এই স্লিপ ওয়েক ডিসঅর্ডার একটা, মানে আমার টাইমটা দেখা যাচ্ছে শিফট হয়ে যাচ্ছে। আমার যেখানে ঘুমানোর কথা হয়তো রাত 10টা বা 10টা থেকে 11টার ভিতরে, আমি ঘুমাতে যাচ্ছি রাত 2টা 3টার দিকে। তো এইসব কারণেও আমার দেখা যায় যে বডিলি, যেহেতু সার্কাডিয়ান রিদম হচ্ছে আমার বডির বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল ফাংশনিং এর জন্য অনেক ইম্পর্টেন্ট, তো দেখা যায় যে অনেক ধরনের ইটিং ডিসঅর্ডারের সাথে তখন রিলেটেড হতে পারে। আমি খুব এক্সেসিভ খাচ্ছি বা খাওয়ার রুচি পাচ্ছি না, সারাদিন আমার একটা প্যাথিক ভাব থাকবে। তো এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্লিপিং ডিসঅর্ডার। তো এরকম বলে আসলে অনেক ধরনের ডিসঅর্ডারের ভিতরে ভাগ করা যায়, বাট এগুলো হচ্ছে খুবই কমন যে ডিসঅর্ডার গুলোর কথা আমি মেনশন করলাম। তো এটা আসলে আমাদের সুস্বাস্থ্যের সাথে, যে মানসিক সুস্বাস্থ্যের কথা বলছি, একটা মানুষকে আমি কখনই আমি বলবো যে সে আর কি একটা মানে হেলদি একজন মেন্টাল হেলথ মানে হেলদি পার্সন যখন হচ্ছে তার ভিতরে দেখা যাচ্ছে যে তার ইমোশনাল ওয়েলবিং বা সোশ্যাল ওয়েলবিং বা ফিজিক্যাল ওয়েলবিং সবগুলোই যখন একদম কন্টেন্ট একদম ঠিক মতো থাকবে। তো এই স্লিপটা আমাদের যেহেতু মানে একটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের মেন্টাল হেলথের সাথে। এটা একদিকে যেমন উমে কাউসার মেনশন করছিল যে একদিকে যেটা এটা যেমন ইম্পর্টেন্ট যে স্লিপ রিলেটেড বিভিন্ন ধরনের মানসিক সমস্যার কারণে আমার স্লিপ রিলেটেড প্রবলেম হতে পারে, বিভিন্ন স্লিপিং ডিসঅর্ডার আমি ভুগতে পারি, তার মধ্যে একটা কমন যেটা হচ্ছে ইনসোমনিয়া। আবার আমি যদি আমার এই যে আমার দিনে অনেক কারণে স্ট্রেস থাকি, স্ট্রেসের কারণে আমরা মাঝে মাঝে ঘুমাতে পারছি না, এর ফলে আমি যদি আমার স্লিপ প্যাটার্নটা বা স্লিপ সাইকেলটা যদি মেনটেন না করি, এই কারণে কিন্তু আমার বিভিন্ন ধরনের মানসিক সমস্যা আমি ভুগতে পারি। এর মধ্যে ডিপ্রেশন আছে, বাইপোলার ডিসঅর্ডার আছে, এডিএইচডি অ্যাটেনশন ডেফিসিয়েন্সি এন্ড হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার আছে। এই ডিসঅর্ডার গুলোর সাথেও কিন্তু আপনার স্লিপ রিলেটেড ডিসঅর্ডার প্রবলেম গুলো অ্যাসোসিয়েটেড। তো এটা আসলে বলতে গেলে আর কি একটা আরেকটার সাথে রিলেটেড, যে আমি যদি ঠিক মতো না ঘুমাই বা স্লিপিং সাইকেলটা আমি যদি ফুলফিল না করি, তাহলে আমার যেরকম একদিকে মানসিক সমস্যার সৃষ্টি হতে পারে, আবার বিভিন্ন মানসিক সমস্যার কারণেও কিন্তু আমার স্লিপিং সাইকেলের প্রবলেম দেখা দিতে পারে। এছাড়াও এই স্লিপিং যে আমি স্টেজটা বলবো, যে আমরা সাধারণত যখন ঘুমাই, ঘুমের বিভিন্ন স্টেজ আছে, একটা হচ্ছে নন র্যান্ডম আই মুভমেন্ট স্টেজ, আর একটা হচ্ছে নন র্যান্ডম আই মুভমেন্ট স্টেজ। তো এই যে স্টেজগুলো হচ্ছে আমার ডেইলি লাইফের বিভিন্ন ধরনের ফ্যাক্টরের সাথে অ্যাসোসিয়েটেড। আমি যখন এই ফুল স্লিপিং স্টেজগুলো ঠিকমতো কভার না করতে পারি এবং আমার বিভিন্ন ধরনের স্লিপিং ডিসঅর্ডার থাকে, তখন যেটা দেখা যায় যে যেহেতু স্লিপের সাথে আমাদের লার্নিং এর সাথে একটা রিলেশন আছে, ডিসিশন মেকিং এর সাথে একটা রিলেশন আছে, আমার মেমোরি ফরমেশনের সাথে একটা রিলেশন আছে, আমার স্লিপিং প্যাটার্নটা যখন ডিসরাপ্টেড হবে, তখন দেখা যাবে যে আমি নতুন কোনো ইনফরমেশন ঠিক মতো শিখতে পারছি না, বা মনে রাখলে মানে শিখতে গেলেও দেখা যাচ্ছে পরবর্তীতে আমি ভুলে যাচ্ছি, আমি ডিসিশন নিতে পারছি না, আমার মুড খুব খারাপ থাকছে, আমি সারাক্ষণ খুব ইরিটেটেড থাকছি। আমি দেখা যাচ্ছে যে স্লিপ রিলেটেড প্রবলেমের কারণে আমি পাস্টের হয়তো কিছুক্ষণ আগে একটা ইনফরমেশন নিয়েছিলাম, কিন্তু সেই ইনফরমেশনটা মনে রাখতে পারছি না। তো আমরা বুঝতে পারছি যে স্লিপটা একে তো আমার অন্যান্য মানসিক রোগগুলোর সাথে যেমন রিলেটেড, এটা যেমন অন্যান্য মানসিক রোগগুলোকে বুস্ট আপ করতে পারে, পাশাপাশি আমার এভরিডে লাইফের যখন ডিসিশন মেকিং
বা আমার মুডের কথা বলি, মুড রিলেটেড ডিসঅর্ডার প্লাস হচ্ছে আমার মেমোরি ফরমেশনের জন্য স্লিপ একটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডামকে। আর ধন্যবাদ ম্যাডামকে এই কারণেও যে উনি অ্যাকশনিস্টের আজকের আয়োজনের প্রশংসা করেছেন। এজন্য অ্যাকশনিস্ট আপনার কাছে আসলেই খুবই কৃতজ্ঞ। ম্যাডাম অস্থিরতার কথা বলেছেন, ম্যাডাম বলেছেন বিভিন্ন কারণে স্লিপ ডিসঅর্ডার হতে পারে যেটা মানসিক রোগ তৈরি করতে পারে। এটা নিয়ে WHO বলেছে 2030 সালের মধ্যে বিষণ্ণতা এবং আমাদের ডিপ্রেস সিচুয়েশনের জন্য সারা পৃথিবীতে প্রায় 15 লক্ষ মানুষ সুইসাইড করতে পারে। তার মানে একটা অস্থিরতার পরিস্থিতি আমাদেরকে নানা ধরনের মানসিক রোগের দিকে ঠেলে দিতে পারে এবং তার একটা পরিণতি হচ্ছে সুইসাইড। তেমন একটা অস্থির পরিস্থিতির মুখোমুখি আমরা এখন, সারা পৃথিবী মহামারীতে আক্রান্ত। ঠিক এই সময় এই মহামারী সিচুয়েশনে বাংলাদেশ তথা সারা পৃথিবীর মানুষ কত ধরনের স্লিপিং ডিসঅর্ডারে বা প্রবলেমে ভুগছেন সেটা নিয়ে আমি প্রশ্ন করতে চাই শামসিন আহমেদ ম্যাডামকে, যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন মূলত মানসিক স্বাস্থ্য নিয়ে। ম্যাডাম যদি একটু বলতেন যে এই সময় প্যান্ডামিক সিচুয়েশনে আসলে কত ধরনের মানসিক প্রবলেমের মুখোমুখি হচ্ছে মানুষ, সাধারণ মানুষ। শামসিন আহমেদ ম্যাডাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যেটা নিউজে দেখতে পাই এবং যেটা আমাদের অনেক রেফারেন্সের মাধ্যমে মানুষ আমাদের কাছে রিচ আউট করছে যে তাদের স্লিপ ডিসঅর্ডার হচ্ছে বা ঘুমাতে পারছে না বা ঘুম নিয়ে তারা অনেক স্ট্রেসড আউট, এটার একটা বড় ইন্ডিকেশন আমরা দেখতে পারি যে মানুষ আমাদের কাছ থেকে রিচ আউট করছে যে তাদের ঘুম নিয়ে সমস্যা হচ্ছে। তাছাড়া আমাদের মে মাসে কিন্তু দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নিউজ পেপারে একটা সার্ভে রেজাল্টস বের হয় এবং সেই সার্ভেটা করা হয় হচ্ছে রোকেয়া ইউনিভার্সিটি থেকে এবং ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিস থেকে, অস্ট্রেলিয়া থেকে। এবং সেখানে দেখা যায় যে 72% অফ বাংলাদেশের পপুলেশন ইনসমনিয়ায় ভুগছেন। সো ইনসমনিয়া স্লিপ ডিসঅর্ডার এক ধরনের, এবং বাকি যে ডিসঅর্ডার গুলি লতা অলরেডি মেনশন করেছেন, নাইমা ম্যাম উনিও মেনশন করেছেন, সো ওগুলিতে আমি বেশি যাব না। বাট যেটা আমাদের বোঝা জরুরি হচ্ছে কি যে ইনসমনিয়া ইজ ওয়ান কাইন্ড অফ স্লিপ ডিসঅর্ডার, বাট অনেক রকম স্লিপ ডিসঅর্ডার আছে এবং অনেক মানে কিছু মাইল্ড কেসেসও আছে, লাইক থিংস লাইক স্লিপ ডিপ্রাইভেশন, যেটা ধরেন টেম্পোরারি একটা সিচুয়েশন, কিছু দিনের জন্য আমরা ধরেন খুব বেশি স্ট্রেসড আউট, খুব বেশি চাপে আছি, সেই সময়টাতে আমাদের স্লিপ ডিপ্রাইভেশন হতে হবে, কিন্তু সেটা কিন্তু ইনসমনিয়া না। এটা কিন্তু মানুষ অনেক সময় ভুলে ইনসমনিয়া বুঝতে পারে, কিন্তু ইনসমনিয়া একটা কন্ডিশন যেটা অ্যাকচুয়ালি একটা স্পেশালিস্টেরই ডায়াগনোস করা উচিত। তো আমি বলবো যে যদি কেউ মনে করে থাকেন যে তাদের স্লিপ ডিসঅর্ডার হচ্ছে, সেটাকে তারা কোনো ডিসঅর্ডার বলতে কোনো ডিসঅর্ডার নেম করে ফেলা উচিত না বা ধরে নেওয়া উচিত না যে তার ইনসমনিয়াই হচ্ছে, বাট তার একটা কাউন্সিলর কাছে যাওয়া উচিত। তো আপনার যে কোয়েশ্চেনটা আমি বলবো যে অনেক রকম এনজাইটির কারণে, স্ট্রেসের কারণে কিন্তু আমাদের স্লিপ ডিসঅর্ডার হচ্ছে। তো সেটার মধ্যে একটা আছে যে করোনা হবে আমার ফ্যামিলি মেম্বারের বা আমার হবে, এই দুশ্চিন্তা থেকে স্লিপ ডিসঅর্ডার হচ্ছে। সো ইনসমনিয়া যেরকম ইজ আ মিক্সচার অফ বোথ দ্য স্ট্রেস অ্যান্ড যেটা স্লিপ ডিপ্রাইভেশন যেটা হয়, যে ঘুম একদমই হচ্ছে না এবং ঘুমের সময়টা থেকে কিন্তু একটা মানুষের স্ট্রেস হওয়া, সেটাকে ইনসমনিয়া বলে। তো এই যে দিজ আর দি ইন্ডিকেটরস, এবং এই ইন্ডিকেটরস থেকে সবচেয়ে বেশি এই প্যান্ডেমিক সময়ে আমরা দেখছি যে বিশ্বের অনেক জায়গায় সবারই কম বেশি এই ঘুমের সমস্যাটা হচ্ছে, বিকজ টাইম ডিফারেন্স হয়ে গেছে আমাদের অনেক বেশি, আমাদের টাইমটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের কাজের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, আমাদের অ্যাংজাইটি বেড়েছে অনেক পরিমাণে, আমাদের সোশিও ইকোনমিক সিচুয়েশনও পাল্টে গেছে। তো যে কারণে সারা বিশ্বে কিন্তু এই এই সিচুয়েশন দেখা যাচ্ছে। তো এই সিচুয়েশনের কারণে আমরা দেখতে পাচ্ছি যে মেন্টাল হেলথ কন্ডিশনসও বাড়ছে, সাথে সাথে যেরকম আপনি বলছিলেন যেরকম ডিপ্রেশনের একটা বড় সিমটম কিন্তু হচ্ছে যে যখন স্লিপ ডিসঅর্ডারস হয় বা ইনসমনিয়া হয়, তো সেটাও কিন্তু একটা ওই পরিমাণে বাড়ছে। তো রোগের সাথে কিন্তু এই এই সিমটমস গুলিও দেখা যাচ্ছে অনেক বেশি। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম বলছেন যে আসলে করোনা হবে এই দুশ্চিন্তাটা আমাদের সবাইকে গ্রাস করেছে। আসলে আমাদের সবাইকে গ্রাস করেছে। আমরা সবাই ভাবছি আমাদের পাশের বাসার কারো হলো কিনা, আমার বন্ধুর হলো কিনা, আমার হবে কিনা, তার সাথে আমি দেখা করেছি কিনা, আমরা এরকম হিসাব মেলাচ্ছি। তাহলে এই সময়ে আসলে এই যে আমরা দুশ্চিন্তার মধ্যে আছি, তাহলে এই দুশ্চিন্তাগ্রস্ত মানুষের মধ্যে কারা আসলে সবচেয়ে বেশি ভালনারেবল,
মানে স্লিপিং ডিসঅর্ডারে ভোগার জন্য কোন এজ গ্রুপ বা কোন জেন্ডার আসলে সবচেয়ে বেশি ভালনারেবল, এই বিষয়টা আমি একটু জানতে চাইবো নাইমানিকার ম্যাডামের কাছে, যেহেতু আপনি কাজ করছেন মানসিক স্বাস্থ্য নিয়ে, যে কারা আসলে বেশি ভালনারেবল সিচুয়েশনে আছে স্লিপিং ডিসঅর্ডার বা মানসিক সমস্যার মুখোমুখি হবে। মেহনাজ, ধন্যবাদ আমার আপনার প্রশ্নটা নিয়ে। আমার রিসার্চ এরিয়া যদিও হচ্ছে স্লিপ রিলেটেড প্রবলেম, আমি বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, তবুও মেন্টাল হেলথ যেহেতু আমার এখানে আমার কাজের এরিয়া, তো সেই হিসেবে মানে আমার কাছে ইনফরমেশন আছে। তাহলে আমি তো তো পারফেক্ট পার্সনকে প্রশ্ন করেছি। হ্যাঁ, ধন্যবাদ প্রশ্নের জন্য। তবে আমি আর কি আবার তবে একটু ক্লিয়ার করলাম যে স্লিপ আসলে আমার এরিয়া না, কিন্তু আমি মেন্টাল হেলথ রিলেটেড অনেক কাজ করছি। তো আচ্ছা, যেটা বলতে চাই যে প্যান্ডেমিকের কথা যদি আমি বলি, রিসেন্টলি আমি আসলে রিসার্চ করে দেখছিলাম যে ওয়ার্ল্ড ওয়াইডে এই মুহূর্তে স্লিপ রিলেটেড প্রবলেম গুলো কারা সবচেয়ে বেশি রিপোর্টেড করছে। তো বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বললে যে ইউথ যারা আছে বা ইয়াং জেনারেশন, হ্যাঁ, তারা কিন্তু মোটামুটি বিশেষ করে যারা স্টুডেন্ট, তারা খুব কিন্তু সাফার করছে এই প্যান্ডেমিকের সময়। অনেকেরই দেখা যাচ্ছে যে আমাদের এই প্যান্ডেমিকের কারণে, যেটা যে শামসিন উনি তো বললেন যে আমাদের মধ্যে অনেক স্ট্রেস হচ্ছে। একটা তো হচ্ছে করোনা আক্রান্ত হওয়ার ভয়, প্লাস হচ্ছে আমাদের রেগুলার যে একটা সোশ্যাল লাইফ প্যাটার্ন ছিল বা আমাদের যে একটা রুটিন ছিল, ডেইলি লাইফ রুটিন, সেটা কিন্তু টোটাল ডিসরাপ্টেড হয়ে গেছে। আমরা আগের মতো দেখা যাচ্ছে যে কাজ করতে পারছি না, অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করছি। আমার ক্লাসেস গুলো সব অনলাইনে ক্লাস হয়ে গেছে। চাইলেও আমি আমার ফ্রেন্ডদের সাথে আগে যেভাবে আড্ডা দিতে পারতাম বা মিশতে পারতাম, সেটা কিন্তু আমরা করতে পারছি না। তো ইয়াং অ্যাডাল্টসদের ভিতরে রিসেন্টলি বাংলাদেশে একটা রিসার্চ হয়েছে 2020 সেপ্টেম্বরে, যতটুকু সময় পাবলিশ হয়েছে, আমার এক্সাক্ট নামটা মনে নেই কারা করেছিল রিসার্চটা। তো সেখানে তারা বলছে যে তারা অনলাইন একটা সার্ভে করেছে 2400 সামথিং আপনার পার্টিসিপেন্টের উপরে, এবং সেখান থেকে তারা দেখতে পাচ্ছে 31 থেকে 40 বছরের ভিতরে যারা, তারা সবচেয়ে বেশি স্লিপ রিলেটেড বিভিন্ন প্রবলেমের কথা তারা রিপোর্ট করেছে। তো 31 থেকে 40 বছরে যারা থাকে তারা বেশিরভাগই হয় স্টুডেন্ট বা মাত্র পড়ালেখা হয়তো শেষ করেছে, এবং তারা অনেকে জবে জয়েন করেছে বা চাকরি খুঁজছে, এরকম একটা গ্রুপ। তো স্বাভাবিক ব্যাপার, আপনি ভাবতে পারেন যে প্যান্ডেমিকের সময় তো অনেকেই হচ্ছে যারা মাত্র ধরেন মাস্টার্স শেষ করেছে, এখন হয়তো চাকরির জন্য ওয়েট করছে বা হায়ার স্টাডিজ এর জন্য বাইরে যাওয়ার প্ল্যান করছিল, তাদের ভিতরে কিন্তু একটা স্ট্রেস বা এটা কিন্তু এখন নর্মালি খুব বেশি কাজ করবে, কারণ তারা টোটালি একটা আনসার্টেনিটিতে ভুগছে। এবং আমরা অনেকেই জানি যে চাকরি শেষে কিন্তু আমরা সবাই হচ্ছে জবের জন্য আমরা চিন্তা করতে থাকি যে আচ্ছা আমি তো চাকরিতে জয়েন করব, কিন্তু প্যান্ডেমিকের কারণে কিন্তু অনেক অর্গানাইজেশন কিন্তু রিক্রুটমেন্ট গুলো একটু স্লো ডাউন হয়ে গেছে। তো খুবই স্বাভাবিক ব্যাপার, এই এইজ গ্রুপের পপুলেশনটা তারা খুব বেশি সাফার করবে। যারা চাকরি করছে 31 থেকে 40-এ, বিশেষ করে তাদের ভিতরে দেখা যাচ্ছে যে এটা শুধুমাত্র বাংলাদেশে না, ফুল ওয়ার্ল্ড ওয়াইডও ওমেন আর রিপোর্টিং মোর স্লিপ রিলেটেড প্রবলেম। কারণটা কি? মেয়েদের একে তো ওয়ার্কিং ওমেনদের কথা যদি চিন্তা করেন বা হাউস ওয়াইফের কথা চিন্তা করেন, আগে যখন একটা নর্মাল রুটিন ছিল তখন পার্টিকুলার একটা টাইমে তো সবাই যে যার মতো স্কুলে থাকতো, বাচ্চারা স্কুলে থাকতো, বা হাজবেন্ড ওয়াইফ কেউ চাকরিতে যাচ্ছে বা হাজবেন্ড শুধুমাত্র চাকরিতে যাচ্ছিল। এখন কি হচ্ছে, সবাই কিন্তু একই বাসার ভিতরে। এবং আমরা যদি এশিয়ান কালচারের কথা চিন্তা করি বা ওয়ার্ল্ড ওয়াইডে, মেয়েরা কিন্তু সবসময় বাসার রেসপন্সিবিলিটি গুলা ন্যাচারালি মেয়েদের ভিতরে অনেক বেশি আমরা দেখা যায়। তো তাদের ভিতরে কি একটা এক্সেসিভ একটা স্ট্রেস চলে এসেছে ওয়ার্ক রিলেটেড, তাদের অনেক বেশি কাজের পরিমাণ বেড়ে গেছে। তাদের একে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম করা লাগছে, আরেকটা হচ্ছে যে তাদের নিজেদেরও বাসার কাজ অনেক বেড়ে গেছে। আপনি যদি মারাদের কথা চিন্তা করেন, মারাও কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চা যারা স্কুল করছে ঠিকই অনলাইনে, কিন্তু মা কিন্তু পাশে বসা, তার নিজের কাজও করা লাগছে, আবার ওদিকে বাচ্চা ঠিক মতো অনলাইনে ক্লাস করছে নাকি সেটাও কিন্তু তাদেরকে মনিটর করা লাগছে। তো ফিমেলরা খুব বেশি রিপোর্ট করবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এবং যেটা আমি বললাম যে ওয়ার্ল্ড ওয়াইড যে ইউথ যারা যারা স্টুডেন্ট অথবা হচ্ছে যারা হচ্ছে ইয়াং অ্যাডাল্টস বা চাকরি করছে, মাত্র জবে জয়েন করছে, তাদের মধ্যে কিন্তু এই প্রবলেমটা বেশি দেখা দিচ্ছে এই ডিউরিং দ্য প্যান্ডেমিক। নাইমানিকার ম্যাডামের সাথে আমরাও একমত, কারণ হচ্ছে আমরা যেহেতু এই ইউথদেরকে নিয়েই পড়াই এবং ওদের অবস্থা দেখছি, তারা আসলেই খুব দুশ্চিন্তায় আছে তাদের চাকরি নিয়ে, এবং যারা চাকরিতে জয়েন করেছে তাদেরও আসলেই এটা নিয়ে দুশ্চিন্তা আছে প্যান্ডেমিক সিচুয়েশনে তারা আলটিমেটলি কি করবে। আসলে মানসিক স্বাস্থ্য নিয়ে 2018-19-এ প্রথম আলোতে একটা রিপোর্ট প্রকাশিত হয়, সেখানে বলেছে যে বাংলাদেশে যতজন মানুষ আসলে মানসিক সমস্যায় ভুগছে তাদের প্রায় 90%-এরও বেশি কোনো চিকিৎসকের মুখোমুখি হন না বা যান না। তাহলে এই মানুষগুলো যারা আক্রান্ত বা আক্রান্ত ব্যক্তির আশেপাশের মানুষগুলো আসলে কিভাবে বুঝবে যে তার মেন্টাল সাপোর্টের প্রয়োজন, চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন? এই বিষয়টা নিয়ে আমি শামসিন আহমেদ ম্যাডামকে জানতে চাইবো যে আসলে আক্রান্ত ব্যক্তি নিজে কিভাবে বুঝবেন যে তিনি মানসিক সমস্যার মুখোমুখি হয়েছেন, অথবা তার আশেপাশের মানুষজন কিভাবে বুঝবে
যে তার মানসিক সমস্যা হয়েছে এবং তার আসলে চিকিৎসার প্রয়োজন। শামসিন আহমেদ ম্যাডাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এটা একটা ভালো কোয়েশ্চেন, বিকজ অনেক সময় মানুষ আসলে, আমরা যারা জেনারেল পাবলিক, আমরা বুঝতে পারি না যে আমাদের কখন এটা মানসিক রোগে পরিণত হচ্ছে বা মানসিক স্বাস্থ্য সমস্যার দিকে যাচ্ছে। তো এটা হয় যে আমরা অবভিয়াসলি একটা স্ট্রেসফুল সিচুয়েশনে আছি, কিন্তু আমাদের যখন টেম্পোরারি স্ট্রেস ফিল হয় বা টেম্পোরারিলি আমাদের কিছু ঘুমে ব্যাঘাত ঘটতে পারে, সেটা একটা জিনিস। কিন্তু সেটা যখন কনসিস্টেন্টলি, ধরেন 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যাচ্ছে, আমার ঘুম হচ্ছে না, সেটা কিন্তু একটা ভালো ইন্ডিকেশন যে এটা আমার জন্য খারাপ। বা যেটা আমরা বলছিলাম এর আগেও একটু বলেছিলাম, যে যখন আমার ঘুম রিলেটেড স্ট্রেস হবে, তখন কিন্তু মানে ঘুমাতে যাওয়ার আগে আমার একটা টেনশন হবে, বা ঘুমাতে গিয়ে গিয়ে আমার মনে হবে এরকম ঘুম হচ্ছে না, হবে না। এটা নিয়ে যখন আমি স্ট্রেস থাকবো, আমার পালপিটেশন হবে, বা আমি স্ট্রেস ফিল করবো, মাথা ব্যথা করবে। দোজ কাইন্ড অফ সিমটমস এর কারণটা হচ্ছে মানে ইঙ্গিত দেয় যে আমাদের হয়তো এটা কনসিস্টেন্টলি যদি থাকে, তাহলে আমাদের অবশ্যই একজন স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত। বিকজ এটা যখন লং টার্ম হবে, তখনই কিন্তু এটা আমাদের লাইফস্টাইল চেঞ্জেস গুলি হবে। এবং এটাও রিলেটেড টু মেন্টাল হেলথ এবং মেন্টাল ইলনেস এর ডিফারেন্সটা, যে আমরা কিন্তু জীবনে অনেক রকম স্ট্রেসফুল সিচুয়েশন ফেস করি, কিন্তু আমরা ওটাকে মানায়ও নিতে পারি। কিন্তু যখন আমরা মানাতে পারছি না, সেটা যখন আমার স্বাভাবিক জীবনে বাধা দিচ্ছে, জীবনযাপনে বাধা দিচ্ছে, তখন এটাকে আমাদের সিরিয়াসলি নেওয়া উচিত এবং একজন বিশেষজ্ঞর কাছে যাওয়া উচিত। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাডাম, যে কখন ঠিক আমাদের মেন্টাল সাপোর্টের প্রয়োজন জিনিসটা ব্যাখ্যা করেছেন, যে যখন আমরা আসলে নিতে পারবো না স্ট্রেস গুলো, তখনই আসলে আমরা মানসিক চিকিৎসা বা মানসিক সাপোর্ট, মেন্টাল সাপোর্ট নেওয়ার চেষ্টা করবো। এটা কোনো রোগ না, বরং এটা একটা স্টেপ, যেন আমি কোনো ধরনের মানসিক ব্যাধিতে সামনে না পড়ি। আসলে এটা পারিবারিক জীবনে যেমন দরকার, কর্মক্ষেত্রেও ঠিক তেমনই দরকার। কর্মক্ষেত্রে আসলে কেন এই মেন্টাল হেলথটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের দেশে আসলে কর্মক্ষেত্রটাকে কতটুকু গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, সেটা আমি জানতে চাইবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক উম্মে কাউসার ম্যাডামের কাছে, যে আসলে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ মেনাজ আপনাকে। আমার কাছে মনে হচ্ছে খুবই টাইমলি একটা কোয়েশ্চেন, কারণ লকডাউনের সময় সবচেয়ে বেশি পরিমাণ যে বিষয়টা আমরা ফেস করেছি, তো আমি প্র্যাকটিস করি, সেটা হচ্ছে যে ওয়ার্ক প্লেস নিয়ে অনেক ধরনের কথা, এবং যেহেতু বাসা থেকেই অনেকেই কাজ করছেন, তো সেই জায়গাটাতে মেন্টাল হেলথের বড় একটা জায়গা আমরা এখানে আসলে কথা বলার আছে। প্রথমে একটু বলি যে মানসিক স্বাস্থ্যটা কি। মানসিক স্বাস্থ্যটা যদি আমরা খুব সংক্ষিপ্তে বলি, সেটা হচ্ছে যে আসলে আমি কিভাবে চিন্তা করছি, কিভাবে আচরণ করছি, আমার অনুভূতিগুলো কি, এবং আমি স্ট্রেস গুলো যখন আমার লাইফে হয় আমি কিভাবে ম্যানেজ করছি, আমি মানুষের সাথে কিভাবে সম্পর্ক তৈরি করছি, কিভাবে সম্পর্ক মেনটেন করছি, আমার মধ্যে যে পটেনশিয়াল গুলো আছে সেগুলোকে কিভাবে আমি বিকশিত করছি, সেই সবগুলো মিলিয়েই তো মানসিক স্বাস্থ্য। সো যদি কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আমার সেগুলো যদি নাই থাকে, আমি যদি আমার আহ প্রতিভাকে বিকশিত করতে না পারি, আমি যদি আমার কলিগের সাথে রিলেশনশিপ মেনটেন করতে না পারি, আমি যদি কিভাবে চিন্তা করতে হবে, প্রপারলি ডিসিশন মেক করতে হবে সেটা করতে না পারি, আমি যদি না জানি যে কিভাবে আমার কনফ্লিক্টটাকে আমি রিজলভ করব, তাহলে কি হলো? তাহলে কিন্তু আমার ওয়ার্ক প্লেসে আমার মেন্টাল হেলথ যদি আমার ভালো না থাকে, তাহলে ডেফিনেটলি আমার এটার আউটকামটা নেগেটিভ হবে। এবং এটা আমার হোল পুরো, শুধুমাত্র আমি বলবো যে কাজের প্রোডাক্টিভিটি না, গবেষণাগুলো যদিও বলছে যে 12% প্রোডাক্টিভিটির সাথে এটার একটা বড় ধরনের সম্পর্ক পাওয়া যায়, কিন্তু ইকোনমিক বার্ডেনটাও যদি আমি খেয়াল করি, আপনি ইউকে বিভিন্ন স্টাডিগুলোতে দেখা যাচ্ছে যে এই যে অনেকে অ্যাবসেন্ট থাকে, অনেকে কাজ ছেড়ে দেয়, জবের স্যাটিসফ্যাকশন না থাকে, সেটার কারণে কিন্তু এটা একদম একটা ইকোনমিক একটা বার্ডেনও কিন্তু একটা দেশের জন্য তৈরি হতে পারে। সো আমরা যদি একদম নিজের বাসা থেকে শুরু করি, একদম জাতি পর্যন্ত যাই, বিভিন্ন সিস্টেমস এর এটা একটা বড় ধরনের ইম্প্যাক্ট আপনি দেখবেন। কারণ হচ্ছে আহ যখন একজন ব্যক্তি তার মেন্টাল হেলথটা, আমি বলবো যে গুড মেন্টাল হেলথ নাই, তখন কি হবে? তখন হচ্ছে যে উনি কিন্তু রিলেট করতে পারবে না কোনো কিছু। এবং একই সাথে যেভাবে আমরা স্লিপের ডিসঅর্ডারের সাথে যেমন বলছিলাম যে কারা প্রন বা কাদের হতে পারে, ঠিক এটাকেও যদি উল্টো করে বলি, যে আমার যদি পার্সোনাল লাইফটা ভালো না থাকে, বা আমি যদি অন্য জায়গায় আমার যদি কোনো অসুবিধা হতে থাকে, ওটার সাথেও কিন্তু কি করবে, আমার কাজের পারফরমেন্সের একটা কোরিলেশন পাওয়া যাবে। তো দুটোই হতে পারে, ভাইস ভার্সা কিন্তু, হ্যাঁ। সেই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট কনসিডার করা। তো এখন যদি বাংলাদেশ কনটেক্সটে আমি বলি এই মুহূর্তে, সেটা হচ্ছে যে
এই বিশেষ করে প্যান্ডামিকটার সময় আমরা যে ধরনের, আমি অনেক ধরনের ওয়ার্কশপ করিয়েছি, অনেক ধরনের সেশনস করিয়েছি, সেখানটা থেকে যেটা আমরা দেখতে পেরেছি যে বলবো যে আগের তুলনায় অনেকটাই বোধহয় অ্যাওয়্যার হয়েছেন। তবে এটা আমি বলবো যে কেবলই একটা ইনিশিয়েটিভ নিয়েছে, কিছু হয়তো বা অ্যাওয়ারনেস এসছে, আরো অনেক বেশি পরিমাণ এটা নিয়ে কাজ করার আছে, অনেক বেশি পরিমাণ গবেষণা করার আছে, অনেক বেশি পরিমাণ এভিডেন্স বেসড ইন্টারভেনশনের প্রয়োজন আছে, অনেক বেশি পরিমাণ অর্গানাইজেশন গুলোতে মেন্টাল হেলথকে প্রমোট করার প্রয়োজন আছে। তবে বলবো যে হ্যাঁ, অনেকটাই শুরু হয়েছে, অনেকভাবেই চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে আসলে মানসিক স্বাস্থ্যটা কতটুকু ইম্পর্টেন্ট। সামসিন আহমেদ ম্যাডাম, যেহেতু আপনারা কাজ করছেন মানসিক স্বাস্থ্য নিয়ে, আসলে যে ম্যাডাম বলেছেন, উম্মে কাউসার ম্যাডাম বলেছেন যে এটাকে অ্যাড্রেস করা দরকার। প্রাতিষ্ঠানিক পর্যায়ে এখন পর্যন্ত আসলে কি কি ধরনের অ্যাড্রেস করা হয়েছে এবং করার সুযোগ আছে এবং সামনে করার পরিকল্পনা আছে, সেটা যদি আপনি একটু বলতেন যে মেন্টাল হেলথকে আসলে কি কিভাবে অ্যাড্রেস করা হচ্ছে। তো কিছুটা লতা অলরেডি বলেছে যে কিছু অর্গানাইজেশন এখন চেষ্টা করছে। আমরা যারা অ্যাডভোকেসি করি, মেন্টাল হেলথ অ্যাডভোকেসি করি, আমরা অনেকভাবে চেষ্টা করছি ফর এক্সাম্পল স্লিপ হাইজিনের বিষয়টাকে প্রমোট করা। এমনকি এই স্লিপ হাইজিনের ইভেন কনসেপ্টটাও তো নতুন, বিকজ এই জিনিসটা ওইভাবে কিন্তু ডিসকাশন হতো না এর আগে। ইভেন মেন্টাল হেলথ নিয়েও এখন অনেক ডিসকাশন হচ্ছে, বিকজ ডব্লিউএইচও এটাকে প্রমোট করেছে, বিকজ দে আর সিইং যে এটার একটা আফটার এফেক্টস আছে এই প্যান্ডেমিকের কারণে। তো যে কারণে মানুষ অনেক অ্যাওয়্যার হয়েছে, লতা বলছিল যে মানুষ এই বিষয়টা নিয়ে চিন্তা করছে, কিন্তু সেই পরিমাণে কিন্তু আমরা এখনো একটু সারফেস লেভেলে আছি যে মেন্টাল হেলথের যে ডিসকাশন যেগুলি হচ্ছে। তো যেটা বলবো যে মেন্টাল হেলথ অ্যাডভোকেসি যারা করেন তারা এই বিষয়টা নিয়ে অনেক ধরনের অ্যাডভোকেসি মেথডস বের করেছেন, অনেক হাইজিন মেথডস গুলি তারা প্রমোট করার চেষ্টা করেন, আমরাও করি। ফর এক্সাম্পল আমরা আমাদের পেজ থেকে অনেক সময় স্লিপ হাইজিন মেথডস গুলি দিয়ে থাকি, সেলফ কেয়ার মেথডস প্রমোট করে থাকি। তো সেগুলি আছে। এছাড়া কিছু অর্গানাইজেশন যেরকম ওয়ার্ক প্লেস, লতা বলছিল যে কিছু ওয়ার্ক প্লেস যেরকম আমরা জানি কিছু প্রাইভেট অর্গানাইজেশন তাদের স্টাফদের মেন্টাল হেলথ নিয়ে চিন্তিত, তো তাদের প্রোডাক্টিভিটি নিয়ে চিন্তিত, তখন সেই ক্ষেত্রে তারা একটু এই বিষয়গুলি নিয়ে তারা কিছু ট্রেনিংস করাচ্ছেন। ট্রেনিংসও আমি বলবো না, আমি বলবো এগুলো নিয়ে অ্যাওয়ারনেস হচ্ছে। তো অ্যাওয়ারনেস ইজ আ গুড থিং, কিন্তু আমার কাছে মনে হয় যে আরো ভালোভাবে এই জিনিসগুলি একটু কমিউনিকেট করা দরকার, স্পেশালি স্পেশালিস্ট থেকে শুরু করে সেটা আমাদের ইভেন আমাদের লাইভ মিডিয়া, নট জাস্ট সোশ্যাল মিডিয়া। আই থিঙ্ক আই উড থ্যাংক অ্যাকশনিস্টরা, আপনারা একটা অ্যাকশন নিয়েছেন এবং আপনারা একটা লাইভ সেশন করছেন অন দিস। আরো এরকম সেশন দরকার যেখানে এই বিষয়টা নিয়ে কথা হবে, বিকজ আমি শিওর যে এই সময়টা আমরা অলসো দেখতেছি যে মানুষের অ্যাকচুয়ালি অ্যাটেনশন স্প্যানও কমে গেছে, তো অনেক সময় পোস্ট বা আর্টিকেলস কেউ পড়ছে না, বাট একটা লাইভ ডিসকাশন কিন্তু কেউ অনেকেই দেখে। তো দ্যাটস এ গুড থিং যে এরকম যে ডিসকাশন গুলি হচ্ছে সেখানে এই ব্রেক ডাউনটা হচ্ছে, যে মানসিক স্বাস্থ্যের যে বিষয়গুলা সেগুলোকে ব্রেক ডাউন করে, যে একটা স্বাভাবিক মানুষ যাতে বুঝতে পারে যে কখন আমার একটা মানসিক স্বাস্থ্য সমস্যার দিকে আমি যাচ্ছি। সেটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো আপনারাও করেছেন এবং সেই ডিসকাশনে এসছে। তো এই ধরনের ডিসকাশন কিছুটা হলেও হচ্ছে, উইচ ইজ এ গুড থিং। বাট লতা যেরকম বলছিল যে এটা অ্যাকচুয়ালি এখনো অনেক সার্ভিস লেভেলে রয়ে গেছে, কমিউনিকেশন অনেক বেশি দরকার, অনেক বেশি স্ট্রাকচার করে, যে একটা মানুষ প্রথমত বোঝা দরকার যে কেন স্লিপ হাইজিনটা দরকার, কি সমস্যা তার হতে পারে, এবং ইভেন্চুয়ালি সেখান থেকে তাদের প্রতিকারের কি স্টেপস নিতে পারে। এবং সেটা একটা কম্প্রিহেন্সিভ স্টেপ হতে হবে, যেটা প্রিভেন্টিভ মেজার সে নিবে, যাতে সে ডিসঅর্ডারের দিকে না যায়, ইনসমনিয়া না হয়ে যায়। অ্যান্ড দেন ইনসমনিয়া যদি হয়ে যায় সে একটা স্পেশালিস্টের কাছে যাবে, স্পেশালিস্টের পর থেকে সেটা তার এই কিছুটা সে মেনটেন করার পরে তার রিহ্যাবিলিটেশনেরও ব্যবস্থা থাকা। এই পুরো হলিস্টিক প্রসেসটা মানুষের অ্যাকচুয়ালি জানা উচিত। তো সেটা উই ফিল যে এটা হচ্ছে কিছুটা, কিন্তু তারপরেও আই থিঙ্ক আরেকটু স্ট্রাকচার্ড ওয়েতে হওয়া দরকার, যেহেতু আমরা এখনো এই জিনিসটা নিয়ে এখনো ডিসকভার করছি, যে নতুন নতুন টার্মস গুলি আমরা বোঝা শুরু করেছি। তো এটা নিয়ে আরো বেশি কমিউনিকেশন করা দরকার আসলে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম অনেক সুন্দরভাবে বলেছেন যে কি কি বিষয় আসলে করা দরকার এবং তিনি অ্যাকশনিস্টের উদ্যোগটাকে অনেক অভিবাদন জানিয়েছেন। আমরা একজন অডিয়েন্সের প্রশ্ন পেয়েছি যে খুব বেশি ঘুম হওয়াও কি ডিপ্রেশন ছাড়া বা অন্য কি কারণে খুব বেশি ঘুম হয়? নাইমানিকার ম্যাডামকে যদি প্রশ্নটা করি যে কেন খুব বেশি ঘুম হয়, আমাদের একজন অডিয়েন্সের প্রশ্ন ছিল।
সরি আমার মাইকটা মিউট ছিল। আর আমি তো অলরেডি অনেক স্লিপিং ডিসঅর্ডারের কথা বলেছি, তবুও আমি একটা জিনিস একটু মেনশন করতে চাই কি, যে আমরা অনেকে জানি না যে আমাদের প্রত্যেকটা মানুষের এইজ গ্রুপের কিন্তু একটা পার্টিকুলার আওয়ার্স অফ স্লিপের প্রয়োজন। হ্যাঁ, যেমন বাচ্চাদের যেমন ঘুমের সময়টা অনেক বেশি দরকার, যদি ইনফ্যান্টদের কথা বলি সেক্ষেত্রে 12 to 15 আওয়ার্স। আবার একটা ইয়াং অ্যাডাল্টসদের যদি কথা বলি বা অ্যাডাল্টস এর কথা বলি, তাদের কিন্তু 7 থেকে 9 ঘন্টার ভিতরে 9 ঘন্টা ঘুম হলেই কিন্তু এনাফ। হ্যাঁ, 7 থেকে 9 ঘন্টা ঘুম হলেই। এখন খুব বেশি ঘুম সেটা কতটুকু সময় তারা ঘুমাচ্ছে, বা অনেক সময় দেখা যায় যে আমি যেটা বললাম যে বিভিন্ন স্লিপিং ডিসঅর্ডারের সময় যে স্ট্রেসের কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় মানুষজন ঘুমাতে পারছে না, ইনসোমনিয়া ভুগছে। আবার অনেক সময় স্ট্রেস থেকে অনেক বেশি বা অ্যাংজাইটি থেকে সে অনেক বেশি ঘুমাচ্ছে। স্পেশালি আমার যখন কোনো একটা সাবমিশন থাকে, আমি যদি স্টুডেন্ট হই, আমার যদি সামনে একটা ইম্পর্টেন্ট সাবমিশন থাকে বা আমার যদি কোনো এক্সাম থাকে, দেখা যাচ্ছে আমি কন্টিনিউয়াসলি ঘুমাচ্ছি। এটা শুধুমাত্র যে মানে নর্মাল একজন মানুষের ক্ষেত্রে হয়, এটা আমার ক্ষেত্রে মাঝে মধ্যে হয় যে কোনো একটা পার্টিকুলার কাজের সময় কারণ ওই টাইমে আমার ব্রেনটা প্রচন্ড বেশি ফাংশন করতে থাকে, অনেক বেশি অ্যাক্টিভ থাকে। তারপর স্ট্রেসের কারণে আমার দেখা যাচ্ছে যে ব্রেনে তো আমি যে বলি গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার, তো স্ট্রেসের কারণে দেখা যাচ্ছে আমার হোয়াইট ম্যাটার প্রোডাকশনটা খুব বেড়ে যায়, এবং যে কারণে যেটা হয় যে ব্রেনের কানেকশন গুলোর ভিতরে এক ধরনের একটা ডিসরাপশনের সৃষ্টি হয়। সেই কারণেও অনেকগুলো মানে এমন হয়ে থাকতে পারে যে তার অনেক বেশি ঘুম হচ্ছে, কিন্তু তার কেন অনেক বেশি ঘুম হচ্ছে এটার জন্য যেমন আমার এখানে প্র্যাকটিশনার্স একজন আছে, আরেকজন শামসিন আছে, সে তো নিজে একটা অর্গানাইজেশন রান করছে। এটার জন্য কিন্তু আমার গ্রাউন্ডটা মানে ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি আর কি এক্সপ্লোর করতে হবে। আমার খুব বেশি ঘুম হয় এটা বললে যে আমি ওর সহজে এখন বলে দিতে পারবো যে তার কেন হচ্ছে এত এত বেশি ঘুম, এটা তো সহজে আমি অ্যান্সার করতে পারবো না, কারণ আমাকে জানতে হবে যে সে আসলে কতটুকু সময় ঘুমাচ্ছে, সে কি 7 থেকে 9 ঘন্টা ঘুমের ভিতরে আছে, তার ঘুমের প্যাটার্নে কি কি প্রবলেম গুলো হচ্ছে, সেটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি, বা সে এই মুহূর্তে লাইফে কি ধরনের স্ট্রেসরের সম্মুখীন হচ্ছে, সেটা যদি আমি জানতে পারি, দেন না আমি বলতে পারবো যে সে কেন অনেক বেশি ঘুমাচ্ছে। তো আমি যেটা বললাম স্লিপিং ডিসঅর্ডার গুলোর কথা বললাম, সেখান থেকে যদি সে একটা আইডিয়া পায়, আর যদি সে মনে করে যে না তার ফার্দার একটা ডায়াগনোসিস দরকার, সে আসলেই খুবই সাফার করছে, যেটা শামসিন অলরেডি বললেন যে 2 উইকস যদি হয়ে যায়, মোর দেন 2 উইকস আমি স্টিল এই প্রবলেম গুলো আমার এর ভিতর দিয়ে যাচ্ছি, তাহলে এখন তো অনেক গ্রুপ আছে, অনেক গ্রুপ আমরা ফেসবুকে দেখতে পারি, তাদের কাছে কিন্তু মেন্টাল হেলথ রিলেটেড বিভিন্ন সাপোর্ট তারা নিয়ে থাকতে পারে। প্রশ্নটা সম্ভবত সৌমিক দত্ত করেছেন। আপনি নিশ্চয়ই অ্যান্সার পেয়েছেন যে আপনি যদি এটা দীর্ঘদিন ধরে ভোগেন তাহলে আপনার কারোর সাথে কনসাল্ট করা দরকার। আপনি জেনে থাকবেন, এবং আমাদের সকল অডিয়েন্সের জন্য আমি বলছি, অ্যাকশনিস্ট কিন্তু ফ্রিতে মানসিক স্বাস্থ্য সেবা দিচ্ছে। সেই প্যান্ডামিক শুরু থেকে আপনি অ্যাকশনিস্টের পেজে মেসেজ করার মাধ্যমে যে কোনো ধরনের সেবা নিতে পারেন। আর এই জন্য একটা প্রশ্ন ছিল, আমার প্রশ্নটা ইন্টারেস্টিং মনে হয়েছে, আমি আমার আম, আমন্ত্রিত অতিথিদের কাছে এই প্রশ্নটা করব। ঘুমের সময় কিভাবে নির্ধারণ করবে, মানে রুটিনটা কিভাবে তৈরি করবে, এটা কোনো কি ফর্মুলা আছে কিনা? যে আমরা যে রুটিন লাইফটার কথা বলছি বারবার, সেটা কোনো ফর্মুলাতে আমি মেনটেন করতে পারি কিনা? যদি আহ উম্মে কাউসার ম্যাডাম এটার উত্তর করতে। থ্যাংক ইউ আমাদেরকে আমি আরফাতকে থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য। আর সাধারণত সবাই আমাদেরকে যখন দেখে যে আমরা সাইকোলজিস্ট, তখন এই প্রশ্নটা সবাই জানতে চায়, এটা কিভাবে হবে, ওটা কিভাবে হবে, বা ঘুমটা কি করলে ঘুমটা আসবে। তো প্রথমেই আমরা বলি যে রুটিন ঠিক করতে হবে। রুটিন ঠিক করতে হবে বলতে এটা আসলে কি বোঝাচ্ছে? অর্থাৎ আমরা যেটা বলছিলাম স্লিপ হাইজিনের ক্ষেত্রে, যে প্রতিটা হাইজিনের সাথে প্রতিটা জিনিসই এখানে অনেক বেশি সম্পৃক্ত, যে আমার কোন রুটিন আছে কিনা। অর্থাৎ আমি একটা নির্দিষ্ট সময়ে বেডে যাচ্ছি এবং প্রতিদিন এক নির্দিষ্ট সময় বেড থেকে উঠছি। এই যে একটা রুটিন, ওটা আমার জন্য ব্যক্তি বিশেষে পার্থক্য হতে পারে। আমার জন্য রাত 11টা হতে পারে, শামসুনের জন্য রাত 12টা হতে পারে, কিন্তু নির্দিষ্ট একটা সময় থাকা, যে সময় আমি ঘুমোতে যাব এবং ঘুম থেকে উঠবো। এবং তার আগে বেড টাইমটার ঠিক আগে আমি এমন কোনো কিছু একটা করা যেটার কারণে আমার ব্রেনটা রিল্যাক্স থাকবে, কাম হবে। যেমন হতে পারে কোনো রিল্যাক্সেশন টেকনিক, হতে পারে যে একটু বই পড়া, গান শোনা, হ্যাঁ, মেডিটেশন করা। এই বিষয়গুলো অনেকের ক্ষেত্রে শাওয়ার নেওয়া, হ্যাঁ, গোসল করা, এই জিনিসগুলো কি করে, হেল্প করে, প্রিপেয়ার করে আমাকে ঘুমের জন্য। এবং একই সাথে আবার ডক্টরসরা আমি দেখেছি এটাও সাজেস্ট করে, রিকমেন্ড করে যে গরম দুধ খাওয়ার জন্য। এখন আমাকে বলতে হতে পারে যে এটা কেন, এটা কি ট্রেডিশনালি বলে আসছে বলে আমরা বলছি? ব্যাপারটা এরকম না। ওটাতে যে ইনগ্রেডিয়েন্টস গুলো থাকে সেটা কি করে, সেটা ব্রেনটাকে রিল্যাক্স করে এবং ঘুমের জন্য সেটা খুব দরকার, প্রিপেয়ার করে। তো এই যে বিষয়গুলো আমি বললাম, এগুলোই হচ্ছে আপনার একটা রুটিন বা একটা প্রিপারেশন, যে আমি কিভাবে ঘুমাবো, কখন ঘুমাবো, এটাই। ধন্যবাদ উম্মে কাউসার ম্যাডামকে, যে তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কিভাবে আপনি রুটিন লাইফে ফেরত আসতে পারেন।
আপনারা জেনে থাকবেন যে প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ দীর্ঘদিন ধরে কাজ করছেন মানসিক স্বাস্থ্য নিয়ে। শুধুমাত্র জাতীয় পর্যায়ে না, আন্তর্জাতিক পর্যায়েও তিনি কাজ করেছেন। এমনকি 2018 সালে বাংলাদেশে মানসিক স্বাস্থ্য আইনও পাশ হয়েছে। অর্থাৎ বাংলাদেশে গভর্নমেন্ট পর্যায়ে, সরকারি পর্যায়ে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে মানসিক স্বাস্থ্যকে অ্যাড্রেস করে। আর কি কি করা যেতে পারে আমাদের অতিথিরা যারা কাজ করছেন মানসিক স্বাস্থ্য নিয়ে, আর কি কি ধরনের উদ্যোগ নিলে বাংলাদেশের জন্য ফার্দার ভালো ফলাফল নিয়ে আসতে পারে বলে মনে করেন? শামসিন আহমেদ ম্যাডামের কাছে সবার আগে যাব, যে আর কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে সেটা ভালো হবে। শিওর, থ্যাংক ইউ সো মাচ। তো হ্যাঁ, অনেক পজিটিভ স্টেপস কিন্তু নেওয়া হচ্ছে, সো সেটা আমি ভালো বলবো। এবং আমরা জানি যে নেক্সট ইয়ারে অনেক স্কুল কারিকুলাম ডিজাইন করা হচ্ছে। আর যেটা হবে যে মানসিক স্বাস্থ্যের যে বিষয়গুলা বা ইভেন স্লিপ হাইজিন থেকে শুরু করে হাইজিন, যেটা লতা বলছিল, ইজ এ রুটিন। তো এই রুটিন যখন হবে, তো সেটা কিন্তু অনেক আগে থেকে আমাদের ডেভেলপ করতে হবে। সেটা যেরকম ফর এক্সাম্পল আমরা এখন সাফার করছি ইনসমনিয়া, এই জন্য আমরা সবাই স্লিপ হাইজিন নিয়ে এখন চিন্তিত। সেটা কিন্তু একদিনে ঠিক হবে না। সো ইট ইজ, যেহেতু এটা প্র্যাকটিসের বিষয়, সেহেতু আমাদের এমফাসাইজ করতে হবে যে ছোটবেলা থেকে যাতে আমরা ইমোশনাল হাইজিন এবং এই স্লিপ হাইজিন, এই বেস্ট কোপিং মেকানিজমস, এই জিনিসগুলি যাতে শেখানো হয়। এবং স্কুলসগুলিতে কিভাবে শেখানো হবে সেটাও খুব ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আমি জানি যে আমাদের কিন্তু ফিজিক্যাল এডুকেশনের বইয়ে কিন্তু মেন্টাল হেলথ রিলেটেড কিছু টপিকস থাকে, কিন্তু এগুলি এক পড়ানো হয় না, আরেক হচ্ছে যখনই পড়ানো হয় সেটা খুবই লাইক থিওরি হিসাবে পড়ানো হয় এবং এটার কোনো প্র্যাকটিস ওইভাবে কিন্তু নির্ধারিত করে দেওয়া হয় না, এবং টিচার্সরাও জানে না সেটা কিভাবে করবে। সো আই এম হোপফুল, বিকজ আমি জানি যে এটা নিয়ে কোন কাজ হচ্ছে, এবং আশা করছি যে নেক্সট ইয়ার আমরা দেখতে পারবো যে স্কুলে রোল আউট হবে, টিচার্সদেরকে ট্রেনিং দেওয়া হবে, এবং সেই ট্রেনিং এর মাধ্যমে যেটা করা হবে সেটা প্র্যাকটিসের মাধ্যমে করা হবে। সো ফর এক্সাম্পল, এমপ্যাথি যখন শেখানো হবে সেটা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে করানো হবে। যখন আমরা ফেইলিয়ার বা রিজেকশন এগুলি নিয়ে ডিল করবে, তখন গ্রুপ ওয়ার্কের মাধ্যমে করানো হবে, যাতে বাচ্চারা এটাকে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করে এবং সেখান থেকেই ধারণ করতে পারে। দি আদার থিং ইজ, আমার কাছে মনে হয় যে প্যারেন্টসদেরকে একটু টার্গেট করে কিছু ইনিশিয়েটিভস নিলে খুব ভালো হয়, বিকজ প্যারেন্টসরাই কিন্তু আমাদের এই হ্যাবিটস গুলি ডেভেলপ করে। এটা সচরাচর একটা টিচার ডেভেলপ করলেও সেটা হচ্ছে অনেক সময় তারা অনেক পরে গিয়ে করতে পারে, কিন্তু একদমই ছোটবেলা থেকে যে হ্যাবিটস গুলি আমরা ডেভেলপ করি সেটা আমাদের বাবা মাকে দেখে। তো আমাদের প্যারেন্টসদের জন্য যদি কোনো ইনিশিয়েটিভ নিয়ে থাকে, আই থিঙ্ক ওটা খুব ভালো হবে। অ্যান্ড আই থিঙ্ক এডুকেশনাল ফিল্ডেও যদি আমরা করে থাকি। আরেকটা হচ্ছে ইউথদেরকে ফোকাস করে, কারণ আমরা যেহেতু জানি যে আমাদের দেশে এখন তো একটা বড় পপুলেশন ইজ ইউথ, 30% অফ আওয়ার পপুলেশন। সো তাদের এবং মানসিক স্বাস্থ্য সমস্যা কিন্তু তাদেরই বেশি হয়ে থাকে, এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা গবেষণা এসছে। সো উই নিড টু ফোকাস অন দ্য ইউথ, এবং তাদের যে প্র্যাকটিসেস গুলি সেখানে তাদের জন্য সহজ করে তাদের মতো করে এই প্র্যাকটিস গুলি আমাদের বেশি করে কমিউনিকেট করতে হবে, যাতে তাদেরকে রিচ করে। আই ফিল যে শুধু সাইকিয়াট্রিস্টদের উপরে এই দায়িত্বটা দিলে হবে না, শুধু স্পেশালিস্টদের মাধ্যমে দিলে হবে না, কমিউনিটি বেসড কিছু সার্ভিস দরকার। দ্যাট ইজ হোয়াট আই উড সাজেস্ট। থ্যাংক ইউ। ধন্যবাদ শামসিন ম্যাডামকে। আসলেই 1948 সালে যখন WHO বলছে স্বাস্থ্য মানে কি, তখন বলা হচ্ছে যে নিরোগ মানেই শুধুমাত্র স্বাস্থ্য নয়, স্বাস্থ্য মানে শারীরিক, মানসিক, আত্মিক এবং সামাজিক ভাবে ভালো থাকা। আসলে আমাদের বইগুলোতে মানসিক স্বাস্থ্যের কথা বলে, কিন্তু ছোটবেলা থেকে আমরা আসলে সুস্বাস্থ্য বলতে মানসিক স্বাস্থ্যের কথা ওই অর্থে চিন্তা করি না। আশা করা যায় যে উম মানসিক স্বাস্থ্যের কথাটাও ভাববো। কিন্তু আর কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে, আমি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2জন সহকারী অধ্যাপক আছেন, তাদের কাছে একটু জানতে চাইবো যে আর কি কি উদ্যোগ নিলে সেটা ভালো হবে। প্রথমেই নাইমানিকা ম্যাডাম এবং তারপরে উম্মে কাউসার ম্যাডাম এটার উত্তর দিলে আমি খুশি হই, এবং এরপরে আমাদের আলোচনা, আশা করি আমাদের আলোচনা একদম শেষ মুহূর্তে চলে আসছে। নাইমানিকার ম্যাডাম। মেনহাজ, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এটা আসলে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমার ধারণা শামসিন অলরেডি অনেক কিছু কভার করে ফেলেছে, আসলে কিভাবে করার অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা যায়। তো ফার্স্ট অফ অল যেটা বলবো যে কমিউনিটি লেভেলে একটা অ্যাওয়ারনেস আসা দরকার। আমাদের বাবা মারা কিন্তু একটা সময় এত বেশি মেন্টাল হেলথ নিয়ে কথা বলতো না, কিন্তু এখন আমরা যদি আমাদের জেনারেশনের কথা চিন্তা করি, এখন কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু প্রমোটেড হচ্ছে এবং পজিটিভলি প্রমোটেড হচ্ছে, আমি বলবো নেগেটিভলি না।
আগে যেরকম মেন্টাল হেলথ ভাবলে আমরা পাগলদের ডাক্তার বা পাগলদের চিকিৎসা বা পাগলদের রোগ এটা বুঝতাম, এখন কিন্তু সেটা হচ্ছে না, কিন্তু এখন কিন্তু সবাই পজিটিভলি এটা প্রমোট করছে। তো কমিউনিটি লেভেলে একটা অ্যাওয়ারনেস দরকার, এবং সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে গভর্নমেন্ট সেক্টরে তো কাজ করতেই হবে। গভর্নমেন্ট যদি, যেমন শামসুন বলে যে স্কুলগুলোতে যদি আমরা টিচারদেরকে ট্রেনিং প্রোভাইড করতে পারি, এবং ছোটবেলা থেকে বাচ্চাদের ভিতরে যদি একটা হেলদি লাইফস্টাইলের কথা আমি বলবো, শুধুমাত্র মেন্টাল হেলথ রিলেটেড বা শুধুমাত্র লাইফস্টাইলের কথা আমি বলবো না, একটা হেলদি লাইফস্টাইল সেটা হতে পারে, সেটা অবশ্যই হতে হবে মেন্টাল হেলথ রিলেটেড, ফিজিক্যাল হেলথ, এবং আমি যেটা বলবো যে সোশ্যাল ওয়েলবিং রিলেটেড। কারণ আমি এই তিনটার মধ্যে কোনো একটাকে যদি আমি বাদ দিই, বাকি দুটো কিন্তু আমার ঠিক থাকবে না। এই তিনটার ক্ষেত্রে যদি আমি ফোকাস করতে পারি যে আমার একটা হেলদি লাইফস্টাইল লিড করার জন্য কি কি করা প্রয়োজন বা কি কি স্টেপ গুলো নেওয়া প্রয়োজন, এটা যদি গভর্নমেন্ট লেভেলে শুরু হয়, সেটা আস্তে আস্তে কমিউনিটির ভিতরে যদি কাজ করা শুরু হয়, এবং ইয়াং প্যারেন্টস যারা, তাদেরকে যদি বিভিন্ন ধরনের ট্রেনিং গুলো প্রোভাইড করা হয় যে কিভাবে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, বা তাদের বাচ্চাদের ভিতরে পজিটিভ বিহেভিয়ার গুলা কিভাবে প্রমোট করতে পারে, বা তাদের বাচ্চাদেরকে কিভাবে তারা হেলদি লাইফস্টাইলের ভিতরে মেনটেন করতে পারে এবং নিজেরাও একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আস্তে আস্তে এই যে আমরা যে বিভিন্ন প্রবলেম গুলো বলছি, বা এই যে নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি, যেমন আগে ডিপ্রেশন নিয়ে অনেক কথা হতো বা অ্যাংজাইটি নিয়ে কথা হতো, এখন কিন্তু স্লিপ রিলেটেড প্রবলেমটা নিয়েও মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছে। তো এই কথাগুলো, আলোচনাগুলো হলে এবং অ্যাওয়ারনেস থেকেই আমার মনে হয় যে আস্তে আস্তে এই জিনিসগুলো ওভারকাম করা প্রয়োজন। পরবর্তীতে বিভিন্ন অর্গানাইজেশন বা সাইকোলজিস্টরা তো আছেই সেই সাপোর্টটা দেওয়ার জন্য। তো ফার্স্ট অফ অল অ্যাওয়ারনেসটা দরকার, এই অ্যাওয়ারনেসটা না আসলে আমি নেক্সট স্টেপে আসলে যেতে পারবো না। উম্মে কাউসার ম্যাডাম, ম্যাডাম তো অ্যাওয়ারনেস এর কথা বললেন, উম্মে কাউসার ম্যাডাম যদি বলতেন। আসলে আসলে আমি বলবো যে বেশ ইমপ্রেসিভ যত ধরনের এই কয়েক বছরে যে ধরনের ইনিশিয়েটিভস গুলো নেওয়া হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে, এটা আসলে বলবো যে আমাদেরকে হোপফুল করেছে যারা আমরা এই প্রফেশনালস আছি। তো সবাই মোটামুটি অনেক কিছু বলেছে, আমি জাস্ট সংক্ষিপ্ত করে জাস্ট কয়েকটা জায়গা বলবো যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে নিউজ পেপারস গুলোতে চলে এসেছে যে প্রাইমারি কেয়ারের কারিকুলাম যেটা, সেটার মধ্যে মেন্টাল হেলথ কে কিন্তু ইন্টিগ্রেটেড করা হচ্ছে। সো এটা খুব পজিটিভ। আপনি যেটা বললেন 2018 এর যে মেন্টাল হেলথ অ্যাক্ট, যেটা ফার্স্ট যে ভার্সনটা আছে, ওখানেও কিন্তু অনেক ধরনের বিষয় এসছে যেগুলো আমার কাছে মনে হয় একটু আলোচনা করাটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমরা অ্যাওয়ারনেস বাড়াচ্ছি, আমরা বিভিন্ন ধরনের অ্যাকশনস এর কথা বলছি, একই সাথে রেগুলেটরি বডিটাও ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা এই প্যান্ডামিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই আছেন যারা কিনা কম্পিটেন্ট ইনাফ না, হয়তো মেন্টাল হেলথ প্রফেশনাল না, তারাও কিন্তু সার্ভিস প্রোভাইড করছেন। যেমন আমাদের বিভিন্ন রোল আছে, যেমন শামসিন একটা অর্গানাইজেশন অ্যাডভোকেসি করছে, এটা কিন্তু ওর রোল। হ্যাঁ, আবার নাইমা একটা ফিল্ডে আছে, আবার আমি প্র্যাকটিস করছি, আমার একটা পার্টিকুলার ফিল্ড আছে। সো আমরা কিন্তু ওটার মধ্যে থেকেই কাজ করছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে অনেকেই আছেন যারা মেন্টাল হেলথের সাথে সম্পৃক্ত নয়, হয়তোবা তাদের প্রপার নলেজ বা স্কিলস নেই। তারপর সেই জায়গাটাতে থেকে তারা, যেহেতু এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেই জায়গা থেকে তারা একটা ভালো পজিটিভ যে ওনারা কাজ করতে চাচ্ছেন, কিন্তু ওনাদের কম্পিটেন্সের বাইরে কাজ করতে চাচ্ছেন, যেটা কিনা অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ হার্মফুল হতে পারে। কারণ আমরা কাজ করি তো মানুষ নিয়ে, হিউম্যান বিংস নিয়ে কাজ করি। তো আমরা যেমন ড্রাগস এর একটা সাইড এফেক্ট থাকে, তেমনি আমাদের ইন্টারভেনশন গুলোর অনেক ইম্প্যাক্ট আছে। সেটা একটা হঠাৎ করে একজনকে একটা ট্রমা নেটওয়ার্ক ওপেন করে দিতে পারে, হঠাৎ করে আমি ভালো করতে গিয়ে এটা খারাপ করে ফেলতে পারি। তো এগুলো কিন্তু অত সহজ না যত সহজ করে আমরা আলোচনা করছি। এখানে অনেক বেশি সেন্সিটিভ হওয়া প্রয়োজন, এবং এখানে গভর্নমেন্টের টেনশনটা আমি বলবো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা অ্যাওয়ারনেস এর জায়গাটা করব, আমরা প্রাইমারি এডুকেশনে যাব, আমরা ফ্যামিলি রিলেশনশিপস নিয়ে আমরা কাজ করার অনেক জায়গা আছে, স্কুল নিয়ে কাজ করার জায়গা আছে। এগুলো যেমন অনেক বাড়াতে হবে, একই সাথে আমাদের কন্ট্রোলটা, যে আমরা প্রপার যে কন্ট্রোলটা, রেগুলেটরি বডি থাকা, এই জায়গাটা আমার মনে হয় এখন হাই টাইম যে আমরা এখানে একটু অ্যাটেনশন দিই। থ্যাংক ইউ। আসলেই বোঝা যাচ্ছে যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করছি, কারণ অনেক অডিয়েন্সের অনেক প্রশ্ন আছে, যদিও আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন আসলে অডিয়েন্সের জানার আগ্রহ আছে। যাদের প্রশ্নের জবাব আমরা সরাসরি দিতে পারছি না, তারা আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন। আর একটা প্রশ্ন আমি করতে চাই, যেটা এখানে বলা হয়েছিল, উম্মে কাউসার ম্যাডাম একবার বলেছেন ও যে স্ক্রিনে দেখার কারণে অনেক সময় স্লিপ হাইজিনের প্রবলেম হতে পারে। তারপর একটা প্রশ্ন আছে যে কোভিড, রিমোট ওয়ার্ক, এক্সেসিভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া, এগুলো কি আমাদের স্লিপ হাইজিনের উপর প্রভাব ফেলে কিনা? যদি উম্মে কাউসার ম্যাডাম এটার উত্তর দিতেন, কারণ আপনি স্ক্রিন দেখার কথাটা বলেছিলেন আমার যতটুকু মনে আছে। আপনি কি এই প্রশ্নটা জবাব দিলে ভালো হয়। ডেফিনেটলি, হ্যাঁ, থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য রাফি, আপনি প্রশ্নটা করেছেন। আচ্ছা, এটা নানাবিধ এটার একটা আমি বলবো ইম্প্যাক্ট আছে। একটা তো হচ্ছে আপনার স্ক্রিনের যে আলো, ওটা তো ডিরেক্টলি আপনাকে অ্যালার্ট করছে, আপনি ঘুমাতে পারছেন না। এর সাথে আরো অনেকগুলো এংজাইটি প্রভোকিং অনেক কাজ হচ্ছে, যেমন ধরেন যে সোশ্যাল মিডিয়া বেস
যে অ্যাক্টিভিটিস গুলো, এগুলো অনেক সময় ব্যক্তির মধ্যে অনেক নেগেটিভিটি ছড়ায়। অনেকে আছেন যে প্রত্যেকেই আমরা কম বেশি তো আমাদের হ্যাপি মোমেন্টস গুলো শেয়ার করছি। তো কি হয় যে দেখা যায় যে একজন হয়তো কোনো কারণে আপসেট আছে, কোনো কারণে ভালো নেই, সে হয়তো গিয়ে দেখলো তার বন্ধুর প্রোফাইলটা, দেখতে গিয়ে সে নিজের সাথে কম্পেয়ার করা শুরু করলো, এবং গবেষণাগুলো বলছে এটা অনেক বেশি পরিমাণ মানুষজন করে থাকে, এবং যে কারণে তাদের গুড মেন্টাল হেলথটা খুব ভালোভাবেই কিন্তু এফেক্টেড হয়, এবং এংজাইটিটা, অস্থিরতা, উদ্বিগ্নতা এটা বেড়ে যায়। সো এটা কিন্তু এভিডেন্স বেসড। এবং শুধু তাই না, অনেকে মনে করেন যে সারাক্ষণ আমাদের অনেক মেসেঞ্জার গ্রুপ আছে, অনেক ফেসবুকে অনেক কমেন্ট হচ্ছে, সো ওখানে অনেক সময় এগ্রেশন দেখা যায়। এগ্রেশনটা কিরকম, যে সবাই কথা বলছে, সবাই কথা বলছে, একটা দুটো বন্ধুকে পার্টিকুলারলি ইন্টেনশনালি তাকে ওখানে কমিউনিকেট করা হচ্ছে না, বা তাকে ইগনোর করা হচ্ছে, অথবা তাকে পাবলিকলি হিউমিলিয়েট করা হচ্ছে। হ্যাঁ, কভার্ড এগ্রেশন এর মাধ্যমেও কিন্তু মানুষের কি হচ্ছে, মেন্টাল পেসটা নষ্ট হচ্ছে। এটাও কিন্তু একটা সোর্স অফ এংজাইটি হচ্ছে, এবং এটা নিয়ে আমাদের চিন্তা হচ্ছে, আমাদের মনের মধ্যে অনেক সময় হীনমন্যতা চলে আসছে, আমি নিজেকে কম্পেয়ার করছি, আমি কখনো মনে করছি আসলে আমি মনে হয় রং কিছু করেছি। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদেরকে কি করছে, আমাদের মনোভাবের উপর, আমাদের মানসিকতার উপর একটা বড় ধরনের ভূমিকা রাখছে। শুধুমাত্র আলো না, ওটার মাধ্যমে আমি কিভাবে ব্যবহার করছি, কতক্ষণ ব্যবহার করছি, আমি কি সারাক্ষণ ডেথ নিউজেস নিচ্ছি, আমি কি সারাক্ষণ কম্পেয়ার করছি, আমি আরেকজনের হ্যাপি নিউজ নিচ্ছি, আমি কি করছি, আমার অ্যাক্টিভিটি গুলো তো আমি মনিটর করছি কিনা, ওই অ্যাক্টিভিটির উপরও আমার আসলে মেন্টাল হেলথটা অনেকটা নির্ভর করছে। তো যে কারণে অনেক সময় দেখা গেছে অনেক বেশি সময় আমরা পেয়েছি এগুলো করার জন্য, বাসায় বসে কাজ করছি, সারাক্ষণ স্ক্রিনের সামনে আছি, সারাক্ষণ ট্যাব খুলে রেখেছি, নিউ ট্যাবে আমরা এক একটা করে ফেসবুকের উইন্ডোজ খোলা থাকে, আমরা চেক করছি, এবং কি হচ্ছে, আমাদের কিন্তু এংজাইটিটা বাড়ছে, এবং আমরা ডেথ নিউজ দেখছি, আমরা ইনফেক্টেড কত হচ্ছে রেটে আমরা দেখছি। এগুলো কিন্তু দরকার আছে, ইনফরমেশন দরকার আছে, কিন্তু অ্যাকুরেট ইনফরমেশন, এবং সব সময় না, কখন কখন নিব, এটার মাঝে ব্রেক নিব, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সারাক্ষণ যদি আমি নেই তাহলে কি হবে, ওটা মেন্টাল হেলথ ক্ষতিগ্রস্ত করবে। তার মানে এক্সেসিভ ইনফরমেশন আমার মেন্টাল হেলথের জন্য ক্ষতিকারক। আসলে আমরা সকল অডিয়েন্সের প্রশ্ন নিতে পারছি না, কিন্তু শামসিন আহমেদ ম্যাডামকে আমি একটা শেষ প্রশ্ন করব, যেটা আমাদের অডিয়েন্সের প্রশ্ন। এরপরেই আমি আমাদের আজকের আলোচনা আনুষ্ঠানিকভাবে শেষ করব। সারাদিন ঘুম আসা, ঘুম ঘুম ভাব কি কোনো মানসিক সমস্যার কারণ? যেহেতু আপনারা মানসিক সমস্যা নিয়ে কাজ করছেন, এই প্রশ্নটা এটার সাথে রিলেটেড, তো এই প্রশ্নটার জবাব যদি আপনি দিতেন। ও, এটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক লতা বা নাইমা ম্যাম ওনাদেরই ভালো দেওয়া উচিত। বাট ইন জেনারেল আমরা যেটা দেখে থাকি এবং আমি যেটা জানি যে অলসো বেশি ঘুমানো সেটাও একটা ইজ এ সাইন অফ স্ট্রেস অ্যান্ড ইজ এ সাইন অফ অনেক রকম মানসিক সমস্যা। ফর এক্সাম্পল আমরা অনেক সময় হচ্ছে গিয়ে অনেক লম্বা সময় ধরে মানুষ শুয়ে থাকে বা ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুমের পরিমাণের চেয়ে কিন্তু আওয়ার্স এর চেয়ে কিন্তু কোয়ালিটিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো একটা মানুষ তার ডিউরেশনটাতে বেশি ফোকাস না করে তার ফোকাস করা উচিত যে আমার কি কোয়ালিটি ঘুম হচ্ছে কিনা, আমার কি রেস্টেড মনে হচ্ছে কিনা, আমি যে যে পরিমাণ ঘুমাচ্ছি সেটাতে আমার এনার্জি আমি ফিল করছি কিনা, আমার ভালো লাগছে কিনা। অনেকেই কিন্তু বলছে যে আমার অনেক বেশি ঘুম পায় বা আমি সারাদিন ঘুমাচ্ছি, বা একজন আরেকজনের ব্যাপারে কমপ্লেন করে যে আমার ফ্যামিলি মেম্বার অনেক বেশি ঘুমায়, আমার সারা রাত ঘুম হয় না। তো ওইটাও কিন্তু হয়। বাট হোয়াট আই থিঙ্ক ফর বোথ কেসেস যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে কোয়ালিটি স্লিপ হচ্ছে কিনা, আমি যখন ঘুম থেকে উঠছি আমার রিফ্রেশ লাগছে কিনা, এবং আমি যখন ঘুমাচ্ছি এই ঘুমটা আমার ভালো হচ্ছে কিনা। তো অনেক সময় মানুষ, স্পেশালি ইনসমনিয়ার ক্ষেত্রে আমি দেখেছি যে মানুষজন ঘুম ভেঙে গেলে বারবার করে চেষ্টা করে বিছানায় শুয়ে ঘুমানোর, কিন্তু সেটা যখন 25 মিনিটস এর বেশি হয়ে যায় তার কিন্তু উচিত না আর বিছানায় থাকা, তার উঠে কিছু করা উচিত যাতে সে আবার একটু টায়ার্ড হয়ে তারপরে আবার সে বিছানায় ফিরতে পারে। বিকজ আমরা যেটা চেষ্টা করে থাকি যে না আমার রাতের টাইমটাতে এই পুরো সময়টাতে ঘুমাতেই হবে, আমরা শুয়ে থাকি এবং ছটফট করি, এবং সেটা মোটেও আমাদের জন্য ভালো না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা কোয়ালিটিটার দিকে একটু ফোকাস করি, যে স্লিপটা আমার যে পরিমাণে হোক না কেন সেটাকে আমাকে এনার্জাইজ করছে। এবং এর আগেও কিন্তু ডিসকাশনে এসেছে যে কিছু বাচ্চাদের ফর এক্সাম্পল তারা বেশি ঘুমায়, তো ওদের বেশি ঘুমের দরকারও আছে, সেটা নাইমা মেনশন করেছে। অ্যান্ড লতাও বলছিল যে আবার বয়স্ক মানুষের মধ্যেও কিন্তু স্লিপের ডিউরেশনটা ভ্যারি করে। বাট যেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইজ টু নোটিস যে কি এই এনার্জাইজিং ফ্যাক্টরটা আছে কিনা আমার ঘুমের মধ্যে। জি।
ওকে, শামসিন ম্যাডাম বললেন যে এটা নাইমা ম্যাডাম অথবা উমে কাউসার ম্যাডাম ভালো বলতে পারতেন। তো নাইমা নিগার ম্যাডামকে আমি বলবো ঠিক একই প্রশ্নের জবাবটা যদি আপনি আপনার ভাষায় দিতেন। যদিও আমি শামসিন ম্যাডামের কাছ থেকে একটা নতুন ইনফরমেশন পেয়েছি যে ঘুমানোর চেষ্টা করব, 25 মিনিটের বেশি না। যদি 25 মিনিটের মধ্যে না ঘুমাতে পারি তাহলে অন্য কিছু করবো। আশা করি অডিয়েন্সের এটা খুব কাজে লাগবে। নাইমা নিগার ম্যাডাম। আমি এর আগেও একজন এরকম একটা প্রশ্ন করেছিল, যেটা শামসিন উনি বলেছে, আমিও যেটা বলবো যে এটা আসলে অ্যাডাল্ট এবং অ্যাডোলেসেন্ট কিনা, আমি কোন স্টেজে আছি সেটার উপর কিন্তু ভ্যারি করে আমার ঘুমের ডিউরেশনটা কতটুকু হওয়া উচিত। তো যিনি প্রশ্ন করেছেন আই গেস উনি একজন ইয়াং অ্যাডাল্ট, তো সেই ক্ষেত্রে তার ঘুমের সময় হওয়া উচিত 7 থেকে 9 ঘন্টা। তো এর ভিতরে ঘুমের কোয়ালিটিটা তার কেমন হচ্ছে, এবং উমে কাউসারও অনেকবার মেনশন করেছে যে একটা সাউন্ড স্লিপের জন্য বা স্লিপ হাইজিন প্রমোট করার জন্য আমাদের কিন্তু বিভিন্ন ধরনের সাইকোলজিস্টরা বিভিন্ন স্টেপ সাজেস্ট করে। শুধুমাত্র সাইকোলজিস্টরা, আপনি যদি ওয়ার্ল্ড হেলথ, আপনি যদি আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে যান, অথবা হার্ভার্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটে যান, অথবা স্লিপ ফাউন্ডেশন, ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন আছে আমেরিকার, সেখানে ওয়েবসাইটে গেলেও কিন্তু সেখানে কিছু স্টেপস আছে যে কিভাবে আমি ওই ঘুমের সময়টা আমি ইমপ্রুভ করতে পারি। সামসিনো যেটা বললেন যে আমি কিন্তু ওই যে যদি চিন্তা করি যে না আমার ঘুমাতে হবে, জোর করে আমার বিছানায় শুয়ে থাকলে কিন্তু হবে না, আই ক্যান ফোর্স স্লিপ। এটা সবসময় বলা হয় যে যদি 20 মিনিটের ভিতর ঘুম না আসে তাহলে আমাকে উঠে যেতে হবে, উঠে যে আমি একটা বাসা অন্য জায়গায় রাউন্ড দিয়ে আসতে পারি, একটু কাজটা অন্য একটা টুকিটাকি ছোট একটা কাজ করলাম, তারপর যখন আবার আমার আবার মনে হবে যে ঘুমানোর দরকার, তখন আমি বেডে আবার ফিরবো। তারপরে একইভাবে এটার প্যাটার্নটা রিপিট করতে বলা হয় যে যতক্ষণ পর্যন্ত না আমার নিজের ভিতর থেকে ঘুমটা আসছে, এই প্যাটার্নটা যদি আমি রিপিট করতে থাকি। এবং আমরা অনেকে যেটা করি, বাংলাদেশের যেটা সমস্যা যে বেডরুমকেই আমরা আজকাল দেখা যাচ্ছে যে ডাইনিং রুম, বিশেষ করে ইয়াং যারা আছি ওইখানেই আমি দেখা যায় টিভি দেখছি, সবই করছি। তো বেডরুমটাকে শুধুমাত্র আমার রেস্টিং স্টেজ বা আমার ঘুমের জন্য রাখতে হবে বেডরুমটা। সেখানে বসে যদি আমি খাওয়া দাওয়া করি, বা আমার অল টাইম যদি আমার কম্পিউটার মনিটর অন থাকে, বা আমার টেলিভিশন যদি অন থাকে, সেই ক্ষেত্রে তো আমার ঘুম হবেই না। আর যেটা আমি আগেও বলেছি, হুট করে যদি কেউ বলে যে আমার সারাদিন ঘুম পাচ্ছে, সেটার একটা অ্যান্সার দেওয়ার আগে তার আগে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা আর কি আসলে ইনফরমেশন নিতে হবে যে তার আসলে ডেইলি রুটিনটা কি, সে সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে একদম বিছানা যাওয়া পর্যন্ত সে কি কি কাজ করে থাকে, এবং তার বেডরুমটা কি সে এক্সক্লুসিভলি শুধুমাত্র রেস্টিং বা ঘুমের পারপাস ইউজ করে, নাকি সে এখানে বসে টিভিও দেখছে, আবার সে মানে দেখা যাচ্ছে যে কম্পিউটারে গেমসও খেলছে, আবার খাওয়া দাওয়া করছে। তো সেই অনেকগুলো ব্যাপার আছে, বিষয় আছে, যেগুলো আর কি আসলে আনতে হবে। আর যেটা শামসিন যেটা মেনশন করেছে যে কোয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট। কোয়ান্টিটিতে তো অবশ্যই আছে, আমার পার্টিকুলার একটা টাইমে ঘুমটা দরকার, বাট কোয়ালিটিটাও দেখতে হবে যে আমি ঘুমের কোয়ালিটিটা কিরকম ছিল, সেটা ঠিক আছে কিনা। ধন্যবাদ নাইমানিকা ম্যাডাম। অনেকগুলো আন্তর্জাতিক প্ল্যাটফর্মের কথা বলেছেন যেখানে আপনার মানসিক সমস্যার জন্য আপনারা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা পেতে পারেন। আমরা অ্যাকশনিস্টের কাছ থেকেও এই কাজটা করছি। আমরা বলেছি যে আমাদের প্যান্ডামিকের শুরু থেকে আমরা আসলে ফ্রিতে মানসিক স্বাস্থ্যের সুবিধাগুলো দিচ্ছি। আপনাদের কারোর সমস্যা থাকলে আপনারা সরাসরি আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সাথে সর্বদাই আছি। আশা করি ভবিষ্যতেও থাকবো। আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। যে কোনো ধরনের অভিমত জানাবেন, আমরা আপনাদের অভিমত সাদরে গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের আমন্ত্রিত অতিথি। থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। থ্যাংক ইউ।